আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। রাস্তা জুড়ে পাথর পুজো পরম্পরার রেশ, আহা পরম্পরার রেশ। সক্রেটিসের দুনিয়া আর পিসি রায়ের দেশ, রাস্তা জুড়ে পাথর পুজো পরম্পরার রেশ, আহা পরম্পরার রেশ। কোম্পানিতে বীজ খেয়েছে রোগবাতিকে ভয়, আহা রোগবাতিকে ভয়। কোম্পানিতে বীজ খেয়েছে রোগবাতিকে ভয়। বাক্সের বিজ্ঞাপনে আংটি সুদূর যায়, আহা আংটি সুদূর যায়। দেশি বীজকে বাঁচিয়ে রাখা, বৃষ্টি জলে ভরা, ভাইরাসের টিকার হদিশ নেন গ্রহণ করা। দেশি বীজকে বাঁচিয়ে রাখা, বৃষ্টি জলে ভরা, ভাইরাসের টিকার হদিশ নেন গ্রহণ করা। উষ্ণায়নে বলছে দেখো হিমবাহের চূড়া, মহাকর্ষের ঢেউয়ে আজও সংকেত ধরা, আহা সংকেত ধরা। উষ্ণায়নে বলছে দেখো হিমবাহের চূড়া, মহাকর্ষের ঢেউয়ে আজও সংকেত ধরা, আহা সংকেত ধরা। ভবঘুরে প্রশ্নগুলির সঙ্গে ছুটুক গান, আহা সঙ্গে ছুটুক গান। ভবঘুরে প্রশ্নগুলির সঙ্গে ছুটুক গান। ধারালো জিজ্ঞাসারা যুক্তিতে নিশান, যুক্তিতে নিশান। সংস্কারের বেড়া ভেঙে পরীক্ষা সন্ধান, বিশ্বজোড়া পাঠশালাতে সকলের বিজ্ঞান। সংস্কারের বেড়া ভেঙে পরীক্ষা সন্ধান, বিশ্বজোড়া পাঠশালাতে সকলের বিজ্ঞান, সকলের বিজ্ঞান, সকলের বিজ্ঞান। বন্ধুরা, সকলের জন্য বিজ্ঞান এই অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় কণাবিদ্যার গবেষণায় পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্টের ভূমিকা। মৌলকণাদের উপস্থিতি ও তাদের আন্তঃক্রিয়ার গল্প আমরা কিছুটা শুনেছি আমাদের সকলের জন্য বিজ্ঞানের একটি পূর্ববর্তী পর্ব মৌলকণার তত্ত্ব তালাশ এই অনুষ্ঠানে। আমরা এটাও জেনেছি যে কণাবিদ্যার গবেষণায় পরীক্ষা নিরীক্ষার এটি অপরিসীম ভূমিকা আছে এবং এই গল্প প্রায় 100 বছরের পুরনো এবং সেই দীর্ঘ যাত্রা আমরা আজকে শুনবো কণাবিজ্ঞানী বিপ্লব ভট্টাচার্যের কাছে। বিপ্লব বর্তমানে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc তে অধ্যাপনা ও গবেষণা করছে। এছাড়া বিপ্লবের আরো একটি পরিচয় ও আমার সমসাময়িক ও বন্ধু। অতএব আজকে বিপ্লবকে পেয়ে আমরা খুবই আনন্দিত। বিপ্লব, তোকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ শুভাদিত্য আর রেডিও কোয়ারেন্টাইন। সকলের জন্য বিজ্ঞান এই অনুষ্ঠানটা আমার বেশ প্রিয়, আর তাই এই আলাপচারিতায় আসার আমন্ত্রণ পেয়ে আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখ, বস্তু জগৎ কি দিয়ে তৈরি এই প্রশ্ন তো অতি প্রাচীন এবং তাকে খোঁজার ইতিহাসও অনেক দিনকার। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই পঞ্চভূতের দর্শন থেকে বিজ্ঞানী উত্তরণের একটা দীর্ঘ যাত্রা। বিজ্ঞানের আলোকে যদি আমরা এই শুরুর দিকের কথা প্রথমে একটু আলোচনা করি, তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। আমরা চারিদিকে অনেক বস্তু দেখতে পাই, তাদের গঠন নানান রকম হয়ে থাকে, মানে খুবই বৈচিত্র্যময় এই জগৎ। প্রাচীন কাল থেকেই একটা দার্শনিক প্রশ্ন মানুষের মাথায় এসেছিল, সেটা হলো যে প্রতিটা বস্তুই কি একে অন্যের থেকে আলাদা, নাকি তারা এমন কিছু দিয়ে তৈরি যেটা সব বস্তুতেই আছে। মানে একটা বিল্ডিং ব্লক
ব্লকের মতো একটা ধারণা, যা দিয়ে সব বস্তুই তৈরি হয়, এমন আর কি। হুম। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি মেন্ডেলিয়েভ পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের ধারণা আনেন, যেখানে উনি মৌল পদার্থদেরকে সাজাতে সক্ষম হন এবং সাজানোর সময় পর্যায় সারণীতে কিছু জায়গা ফাঁকা থেকে যায় এবং মেন্ডেলিয়েভ পূর্বাভাস দেন যে ওই জায়গাতে কিছু মৌল পদার্থ নিশ্চয়ই আছে যা কিনা আবিষ্কার হয়নি। হুম। ওনার ধারণা সঠিক প্রমাণিত হয় কিছু বছরের মধ্যে এবং ওনার বলা মৌল পদার্থগুলো মোটামুটি 20-30 বছরের মধ্যেই আবিষ্কার হয়েছিল, যেমন জার্মেনিয়াম, গ্যালিয়াম প্রভৃতি। এর থেকেই আসে অণুপরমাণুর ধারণা। আমরা মোটামুটি সবাই জানি যে অণুপরমাণু কাকে বলে, মলিকুলস, অ্যাটমস, এইসব। কোনো বস্তুকে যদি আমরা ভাঙতে আরম্ভ করি তাহলে সবশেষে কতগুলো পরমাণু আমরা পেতে পারি। ধরা যাক যদি আমরা জল দিয়ে আরম্ভ করি এবং জলকে যদি আমরা ভাঙতে আরম্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে জলের অণু দুটো হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয়। আচ্ছা, তাহলে পরমাণুর অন্তর্গঠন দিয়েই কি আধুনিক কণাবিদ্যার সূত্রপাত হলো? হ্যাঁ, বিংশ শতাব্দীর প্রথমে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর পাওয়ারই চেষ্টা করতে থাকে যে পরমাণুর গঠন কেমন, তার মধ্যে কি আছে, পরমাণুকে কি আরো ছোট ছোট টুকরোয় ভাঙা যায়। ঠিক। বিজ্ঞানীরা মনে করতেন যে পরমাণুর মধ্যে সমান সংখ্যক পজিটিভ আর নেগেটিভ চার্জ বা আধান ওলা কণা রয়েছে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে 1897 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন এবং যেটাকেই আমরা আধুনিক কণাবিদ্যার সূত্রপাত বলে ধরতে পারি। এই সময় নানান রকম ধারণা প্রচলিত ছিল পরমাণুর গঠন নিয়ে, যেমন ধর লেনার্ড মডেল, নাগাওয়াকা মডেল, থমসন মডেল। এই ধারণাগুলোর মধ্যে যে আসল পার্থক্য ছিল সেটা হলো ওই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরমাণুর মধ্যে কেমন ভাবে বিন্যস্ত বা ডিস্ট্রিবিউটেড ঠিক হয়ে থাকে। যেমন থমসনের প্লাম পুডিং মডেল ধরা যাক, সেখানে একটা পজিটিভ চার্জের একটা স্যুপ বা কেকের মতো কিছু একটা ছিল পরমাণুর মধ্যে, আর তার উপর কিসমিসের মতো নেগেটিভ চার্জের ইলেকট্রনরা থাকতো। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমরা যেটা বলছি যে এখানে একাধিক রকম তাত্ত্বিক ধারণা ছিল, কিন্তু এই তাত্ত্বিক ধারণাগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা কি করে জানা যাবে, নাকি কোনোটাই ঠিক নয়? এই উত্তর পাওয়ার জন্য দরকার ছিল পরীক্ষা বা এক্সপেরিমেন্টের। একদম। এখানে আমরা একটুখানি সরলীকরণ করতে পারি। ধরা যাক আমরা একজন অচেনা মানুষকে বোঝার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, অনেকটা ইন্টারভিউ এর মতো। তাকে আমরা অনেক প্রশ্ন ছুড়ে দেবো, প্রশ্ন ছুড়ে মারবো এবং তার প্রশ্নের উত্তরগুলো সেগুলো সংগ্রহ করব এবং ছুড়ে দেওয়া প্রশ্ন এবং পাওয়া উত্তর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যে মানুষটি কেমন। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট বা গাইগার মার্সেন এক্সপেরিমেন্টও ঠিক তেমনই একটা ধারণার উপর বানানো। এই পরীক্ষাতে প্রশ্নের বদলে আলফা কণা, যেটা কিনা হিলিয়াম নিউক্লিয়াস, ছুঁড়ে মারা হয় অ্যাটম বা পরমাণুর ওপরে। আলফা কণাগুলো অ্যাকচুয়ালি সরু সোনার পাতের ওপর ফেলা হয়েছিল, অর্থাৎ সোনার পরমাণুর সাথে আলফা কণার কলিশন এটাই দেখার চেষ্টা করা হয়েছিল বা সংঘর্ষ দেখার চেষ্টা করা হয়েছিল। এই পরীক্ষাতে মাপা হয়েছিল যে আলফা কণাগুলো কতটা বিচ্যুত হয় তার নিজের পথ থেকে। যেটা পাওয়া গেছিল এই এক্সপেরিমেন্টের ফলাফল হিসেবে সেটা বেশ আশ্চর্যজনক ছিল। সেটা হচ্ছে যে বেশিরভাগ আলফা কণা কোনো বিচ্যুতি ছাড়াই সোজা বেরিয়ে গেল, যার মানে তারা কোথাও পরমাণুর মধ্যে কোথাও আঘাত করেনি। কিছু আলফা কণা সামান্য বিচ্যুত হলো, আর খুব একটা কম সংখ্যক আলফা কণা কোথাও ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। অনেকটা ধরা যাক আমি একটা অদৃশ্য দেওয়ালে বল ছুঁড়ে মারছি, তাতে দেখা গেল যে বেশিরভাগ বলই ওই দেওয়াল ভেদ করে চলে গেল, আর খুব অল্প সংখ্যক ক্ষেত্রে ওই বলটা আমার কাছে ফিরে চলে এলো, তেমন আর কি।
হুম, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের পরীক্ষার যে রেজাল্ট সেটাও এরকমই ছিল। এর আগেও 1903 সালে লেনার্ড নামের একজন বিজ্ঞানী পরমাণুর ওপর আলফা কণার বদলে ইলেকট্রন ফেলে দেখেছিলেন যে ইলেকট্রনগুলো তেমন কিছু বিচ্যুত না হয়ে চলে যাচ্ছে আচ্ছা, কণার মধ্যে দিয়ে, পরমাণুর মধ্যে দিয়ে। এবার যদি আমি ধরে নিই যে থমসনের মডেল ঠিক, তাহলে আমরা আশা করতে পারছিলাম যে বেশিরভাগ আলফা কণাই বিচ্যুত হবে। কারণ আমরা আগেই বলেছি যে থমসনের মডেল হচ্ছে এমন একটা মডেল যেখানে একটা পজিটিভ চার্জের একটা সুপের মতো জিনিস রয়েছে এবং আলফা কণাও পজিটিভলি চার্জ, সুতরাং ওর মধ্যে দিয়ে যদি যায় তাহলে সেখানে বিচ্যুত হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু যেটা দেখতে পাওয়া যায়নি রাদারফোর্ড এক্সপেরিমেন্টে। এটা বোঝায় যে পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশটাই ফাঁকা। হুম, পরমাণুর ভেতরে আর খুব একটা ছোট অংশ রয়েছে যেটা খুব ভারী, যেখান থেকে আলফা কণাগুলো ধাক্কা খেয়ে ফিরে আসছে। খুব অল্প সংখ্যক আলফা কণা ফিরে আসছে, তার মানে হচ্ছে যে সেই অংশটা খুবই ছোট। গোটা পরমাণুর যে সাইজ তার তুলনায় সেই অংশটার আকার খুবই ছোট। এই অংশটাকেই বলা হয়, যেখান থেকে আলফা কণা ধাক্কা খেয়ে ফিরে এসছে, তাকেই নিউক্লিয়াস বলা হয়। ঠিক। এই পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করা যায় একটা বিখ্যাত ফর্মুলা দিয়ে, যাকে রাদারফোর্ড ফর্মুলা বলা হয়। এর মূল ব্যাপারটা হলো যে নিউক্লিয়াস আর আলফা কণা দুজনেই যেহেতু পজিটিভ চার্জের জিনিস, সুতরাং তাদের মধ্যে একটা তড়িৎচুম্বকীয় বিকর্ষণ আছে বা রিপালশন আছে। এবার এই পরীক্ষা থেকে এটাও বোঝা যায় যে থমসনের যদি প্লাম পুডিং মডেল ঠিক হতো তাহলে অন্যরকম রেজাল্ট পাওয়া যেত, যেটা পাওয়া যায়নি। এবং তার থেকে বলা যায় যে থমসনের ওই মডেলটি ঠিক নয়, এটাও একটা গুরুত্বপূর্ণ ফলাফল। হুম, কারণ আমাদের সেই সময় অনেকগুলো ধারণা ছিল পরমাণুর গঠন নিয়ে, কিন্তু তার বেশিরভাগই আর ঠিক নয়, এটাই বোঝা গেল রাদারফোর্ডের পরীক্ষা দিয়ে। ঠিক। এখানে একটা পাশাপাশি একটা কথা বলে রাখি, যে সেটা ঠিক কিনা আমি জানি না, তবুও যেহেতু এটা একটা আলাপচারিতা, সেখানে বলে রাখা হয়তো মজাদার হতে পারে, তাই বলে রাখছি যে এরকম শোনা যায় যে রাদারফোর্ড খুব একটা অঙ্ক করতে ভালোবাসতেন না। আচ্ছা। আর রাদারফোর্ডের ফর্মুলার মধ্যে আর একজনের অবদানও থাকতে পারে, তার নাম হচ্ছে রাল্ফ ফাউলার। এই কথাটা সত্যি কি মিথ্যে আমি বলতে পারবো না, আমি কোনো এক জায়গায় পড়েছি। এবং এই রাল্ফ ফাউলার অ্যাকচুয়ালি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে পরবর্তীকালে যোগদান করেন, এবং এনার সাথে আমাদের ভারতীয় একটা কানেকশনও আছে, কারণ হোমি ভাবা, চন্দ্রশেখর, এনারা রাল্ফ ফাউলারই অ্যাকচুয়ালি স্টুডেন্ট ছিলেন, এবং মেঘনাথ শাহ এনার সঙ্গে কাজ করেছেন। এবং এনার অন্য স্টুডেন্টরা হচ্ছে ডিরাক, হার্ট্রি, মট, এইসব বিখ্যাত স্টুডেন্টরা। আচ্ছা। সুতরাং আবার আমরা পরনিন্দা পরচর্চা ছেড়ে আবার বিজ্ঞানের কথায় ফিরে আসি। আচ্ছা, এবার আমি যেটা আলোচনা করার চেষ্টা করছি তাকে বলা হচ্ছে যে বোর মডেল। সবচেয়ে যে হালকা মৌল পদার্থ আমরা জানি সেটা হচ্ছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের নিউক্লিয়াসের নাম দেওয়া হয় প্রোটন, যেটা রাদারফোর্ডই দিয়েছিলেন। 1914 সালে নিলস বোর একটা মডেলের কথা বলেন, পরমাণুর মডেল, এখানে যেই মডেলের সাথে আমাদের সৌরজগতের একটা সৌরজগতের অনেকটাই মিল আছে। ঠিক। এটাকে রাদারফোর্ড বোর মডেলও বলা হয়। এই মডেলে ধরা যাক একটা হাইড্রোজেন পরমাণুকে কেমন দেখতে এই মডেল। যে একটা হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আছে, যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, আর তার চারিদিকে একটা ইলেকট্রন পাক দিচ্ছে, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী পাক দেয়। বোরের এই থিওরি হাইড্রোজেনের, প্রথমত এখানে একটা কথা বলে রাখা ভালো যে কোনো একটা থিওরি বানালেই তো হলো না, তার সাথে কিছু পরীক্ষামূলক রেজাল্টের কিছু আর কি মিল থাকা দরকার। সেটা যদি মিল না থাকে, যেটা আমরা আগেই রাদারফোর্ড এক্সপেরিমেন্টের কথা বলেছি, তাই
বোরের এই মডেলও অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে আর কি পাস করে এইভাবে যে বোরের এই থিওরি হাইড্রোজেনের বর্ণালীকে চমৎকারভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয় এবং তার থেকে ভাবা হয় যে ভারী মৌল যে পরমাণুগুলো তাতে দুই বা একাধিক প্রোটন আছে, সেই জন্য তারা হাইড্রোজেনের থেকে ভারী। এখানে একটা সমস্যা তৈরি হলো। ধরা যাক হিলিয়াম পরমাণু, তার মধ্যে দুটো ইলেকট্রন আছে, তাই আমরা ধরতে পারি যে তার মধ্যে দুটো প্রোটন রয়েছে। কিন্তু হিলিয়ামের ভর হাইড্রোজেন পরমাণুর চেয়ে 4 গুণ বেশি। লিথিয়াম পরমাণুতে 3টে ইলেকট্রন আছে, তার মানে 3টে প্রোটন থাকা উচিত, কিন্তু সেই পরমাণুর যে ভর সেটা হাইড্রোজেন পরমাণুর ভরের থেকে 7 গুণ বেশি। ঠিক। তাহলে এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান অনেক পরে ঘটে, যখন চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রনের ভর প্রোটনের মতোই, কিন্তু তার কোনো আধান বা চার্জ নেই, আর সে তেমন কিছুতে থাকে না, সে শুধু নিউক্লিয়াসের মধ্যে বসে থাকে। এবং তার থেকে বোঝা যাচ্ছে যে যদি হিলিয়াম নিউক্লিয়াস নেই, তার মধ্যে দুটো প্রোটন ছাড়াও দুটো নিউট্রন আছে, আর সেই জন্যই তার ভর বা মাস হাইড্রোজেনের নিউক্লিয়াসের থেকে 4 গুণ বেশি। সংক্ষেপে বলতে গেলে একটা পরমাণুতে আমি যদি একটা পরমাণুতেও ভেঙে ফেলি, তাহলে 3 রকম কণার সন্ধান পাবো। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন যারা কিনা নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায়। তাহলে এবার যে প্রশ্নটা হচ্ছে যে এই কণাগুলোকেও কি অ্যাকচুয়ালি এই কণাগুলো কি দিয়ে তৈরি হতে পারে, বা এগুলো কি আর ভাঙা সম্ভব নয়? সেটা বলার আগে আমার মনে হয় আর একটুখানি অন্য জিনিস আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে অনিশ্চয়তা নীতি অনুযায়ী যে সবচেয়ে যে ছোট লেন্থ স্কেল দেখতে পাওয়া যাবে একটা কণা, সেটা তার ভরবেগ বা শক্তির সাথে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক। তার মানে কণাটার যে শক্তি যত বাড়তে থাকবে, ততই সে আরো ছোট ছোট জিনিসকে অনুভব করতে পারবে। এটা একটা সহজ ভাবে বলা যেতে পারে। ধরা যাচ্ছে আমি একটা এরোপ্লেনে চড়ে কোথাও যাচ্ছি, এবার আমি নিচের দিকে তাকিয়ে দেখছি যে কিছু ঘর বাড়ি। এবার আমি যদি অনেক উঁচু দিয়ে যাই, আমি ঘর বাড়িগুলোকে পরিষ্কার ভাবে দেখতে পাবো না। এই বুঝবো যে আচ্ছা কিছু ঘর বাড়ি রয়েছে, কিন্তু সেই প্রত্যেকটা ঘর বাড়িকে হয়তো আলাদা করে বুঝতে পারবো না। কিন্তু যদি প্লেনটা যদি নিচে দিয়ে যায়, তখন আমি হয়তো ঘর বাড়িগুলোকে পরিষ্কারভাবে বুঝতে পারবো, কারণ সেক্ষেত্রে ঘর বাড়ির সাথে আমার দূরত্ব কম, এবং যদি প্লেনটা অনেক উঁচু দিয়ে যায় সেখানে দূরত্বটা অনেক বেশি। ঠিক। এবার এটাকে আমরা যদি শক্তির সাথে তুলনামূলকভাবে আলোচনা করি, আমি যেটা বলতে চাইছি যে এই উঁচুতে উঠে যাওয়াটা কেন শক্তি কমে যাওয়ার মতো ব্যাপার বা দূরত্ব বেড়ে যাওয়ার মতো একটা ব্যাপার, তার ফলে আমি ভালো দেখতে পাবো না। আর যদি আমার কণাটির যদি শক্তি খুব বেশি হয়, তাহলে আমি কোনো জিনিসের ভিতরের কিরকম তার গঠন সেটা আমি ভালো করে বুঝতে পারবো। আলফা কণা যেটা রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল, তার শক্তি খুব একটা বেশি ছিল না। আর তার ফলে এবার আমরা জানি যে একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ খুবই ছোট, তাই আলফা কণার কাছে ওই নিউক্লিয়াসটি একটি বিন্দুর মতো দেখতে লাগে। তাই যেটা আমরা একটু আগেই উদাহরণ দিচ্ছিলাম যে অনেক উঁচু থেকে এরকম নিচের দিকে তাকালে তেমন কিছু বোঝা যায় না, সব ছোট ছোট লাগে, তেমনি আলফা কণার কাছেও নিউক্লিয়াসটা ওরকমই দেখতে লেগেছিল। তাই ওই আলফা কণাটা নিউক্লিয়াসের মধ্যে কি আছে সেটা ভালো করে বুঝতে পারে না, সুতরাং তার জন্য চাই বেশি শক্তির কণা। আচ্ছা, তাহলে এখানে যেটা বিপ্লব তুই বললি যে সেটা হচ্ছে যে আমরা নিউক্লিয়াস যে রয়েছে পরমাণুর মধ্যে সেটা বুঝতে পারলাম অবশ্যই এই রাদারফোর্ডের পরীক্ষা দিয়ে। আবার বিভিন্ন পরমাণুর গঠন আমরা যখন বা তার ভর যখন বিশ্লেষণ করলাম, তার থেকে এটাও বুঝতে পারলাম
যে তার মধ্যে কিছু প্রোটন ছাড়াও নিউট্রন থাকা উচিত, কারণ তা নইলে তাদের আমি ভরটাকে ব্যাখ্যা করতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাগারে আবারও আমাদের তো হাতে কলমে প্রমাণ করতে হবে যে নিউক্লিয়াসটা আসলে যে প্রোটন ও নিউট্রন দিয়ে তৈরি, তাই না? তো এইটা যে কিভাবে জোট বেঁধে রয়েছে সেটা কি করে জানা গেল, এটা যদি তুই আমাদের এবার বলিস। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমি আবার পুরো নিউক্লিয়াসের ধারণার মধ্যেই ফিরে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে একটা সমস্যা আছে। আমি আজ শুধুমাত্র সমস্যার কথাই বলবো, ঠিক আছে? হ্যাঁ, সেই সমস্যাটা কি, যে আমরা দেখলাম যে একটা নিউক্লিয়াসের মধ্যে একাধিক প্রোটন থাকতে পারে, যেমন হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে দুখানা প্রোটন বসে রয়েছে। এবার তারা দুজনেই পজিটিভ চার্জ রয়েছে, তাদের দুজনেরই পজিটিভ চার্জ, এবং তার তড়িৎচুম্বকীয় সূত্র অনুযায়ী তারা একে অপরকে বিকর্ষণ করবে। কিন্তু একটা নিউক্লিয়াসের মধ্যে যদি অনেকগুলো প্রোটন থাকে এবং তারা যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে নিউক্লিয়াসের স্থিতিশীলতা বা স্টেবিলিটি ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। খুব সহজেই নিউক্লিয়াস ভেঙে যাবে। কিন্তু নিউক্লিয়াস যে খুব সহজে ভেঙে যায় তাও নয়। সুতরাং নিউক্লিয়াসের মধ্যে এমন কিছু একটা নতুন বল আছে যেটা কিনা তড়িৎচুম্বকীয় বিকর্ষণের থেকে অনেক বেশি সবল বা স্ট্রং, এবং সেটাই প্রোটন এবং নিউট্রন গুলোকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখতে সাহায্য করেছে। এই বলের নাম রাখা হয় সবল বা স্ট্রং ফোর্স, সবল বল বা স্ট্রং ফোর্স। কিন্তু এবার প্রশ্ন আছে যে তাহলে রাদারফোর্ড এক্সপেরিমেন্টে তো এই সবল বলকে আমরা দেখতে পাইনি। তাই জন্য ধরে নেওয়া হয় যে এই সবল বল শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই সীমিত, এবং আলফা কণার শক্তি খুব বেশি না থাকায় ও নিউক্লিয়াসটিকে ভালো করে বুঝতে পারেনি। তাই জন্য ও সবল বলের অস্তিত্ব খুব একটা ধরতে পারেনি। এবার সবল বলের সাথে যদি আমি অন্য বলের তুলনা করি, যেমন ধরা যাক গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল, সেক্ষেত্রে আমরা জানি যে মহাকর্ষীয় বল অনেক দূর থেকেই অনুভব করা যায়। ধরা যাক আমি সূর্যের মহাকর্ষীয় বল আমি বোঝার চেষ্টা করি, তার জন্য তো আমাকে সূর্যে পৌঁছে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক। কিন্তু সবল বলকে বোঝার জন্য আমাকে নিউক্লিয়াসের কাছাকাছি বা নিউক্লিয়াসের মধ্যে যেতে হবে। এখানে একটা বক্সারের উদাহরণ দেওয়া হয়। ধরা যাক একজন বক্সার, সে একটা ধরা যাক রিং এর মধ্যে লড়াই করছে। ধরা যাক একটা বক্সার সে ঘুষি মারছে। এবার আমি যদি রিং এর বাইরে বসে থাকি, তাহলে আমি শুধু কিছুই বুঝতে পারবো না যে বক্সার কত জোরে ঘুষি মারছে, কি করছে, কিছুই বোঝা যাবে না, তাই না? কিন্তু আমি যদি রিং এর ভেতরে ঢুকে যাই, তখন হয়তো বক্সার কত জোরে ঘুষি মারছে সেটা হয়তো আমি টের পাবো। সুতরাং ওই রাদারফোর্ডের আলফা কণা আর কি ওই রিং এর বাইরে দিয়ে চলে গেছে, তাই ও কিছুই বুঝতে পারেনি যে বক্সার কত জোরে ঘুষি মারছে কি মারছে না। এবার এটাও সত্যি একটা অদ্ভুত, মানে যেটা সবল বলের একটা খুব অন্যরকম একটা ব্যাপার রয়েছে অন্য বলের তুলনায়। এবার 1914 সালে সবল বলের ধারণা দেন বিজ্ঞানী ইউকাওয়া। তার ধারণা ছিল যে এই বলের পিছনে একটা নতুন কণার হাত আছে। এই কণার আদান প্রদান করে নিউট্রন এবং প্রোটন নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে অথবা কথাবার্তা বলে, এবং তার থেকেই একটা আকর্ষণ বল তৈরি হয়। এবং ইউকাওয়া হিসেব করে যে এই কণার কি কি ধর্ম হওয়া উচিত, এবং উনি ওনার হিসেব বলে যে এই কণাটির ভর ইলেকট্রনের চেয়ে প্রায় 300 গুণ বেশি হওয়া উচিত। একটা ইলেকট্রনের ভর হচ্ছে যে 0.5 MeV। এটা আমি শক্তির ইউনিটেই বলছি এখনো পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি 0.5 MeV/c²। কিন্তু ধরা যাক যদি ইলেকট্রনের ভর 0.5 MeV বা 10⁻³ কেজি, 10⁻³ কেজি হয়, তাহলে এই ইউকাওয়ার এই কণাটির ভর মোটামুটি 150 MeV মতো হওয়া উচিত। এখানে বলে রাখি যে প্রোটনের ভর হচ্ছে মোটামুটি ইলেকট্রনের চেয়ে প্রায় 1800 গুণ বেশি, মানে মোটামুটি ওটা 1000 MeV কাছাকাছি, 900 MeV কাছাকাছি। আচ্ছা, এই নতুন কণা যেটা ইউকাওয়া বলেছিলেন, যে কণা অ্যাকচুয়ালি এই সবল বল তৈরি করে,
তার নাম রাখা হলো মেসন, যার মানে হচ্ছে মিডল ওয়েট। আর ইলেকট্রনকে লেপটন বলা হয়, তার কারণ হচ্ছে যে তার মানে হচ্ছে যে লাইট ওয়েট। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে এমন কোনো মেসন বা এরকম কোনো কণার কোনো সন্ধান পাওয়া যায়নি সেই সময়, এবং তার ফলে মনে হতে থাকলো যে এই ইউকাওয়ার ধারণাটা ভুল হতে পারে। সুতরাং আবার দরকার পড়লো পরীক্ষা নিরীক্ষার। ঠিক। এইবার অনেক সময় অপেক্ষা করার পর 1937 সালে, আমি বলছিলাম যে ইউকাওয়ার যে এই ধারণা উনি দিয়েছিলেন 1914 সালে, আর 1937 সালে ওই রকম সময় কয়েকজন বিজ্ঞানী কসমিক রশ্মির মধ্যে বা কসমিক রের মধ্যে এমন একটি কণার সন্ধান পেলেন যার সঙ্গে ওই ইউকাওয়ার ওই পাই মেসন বা ইউকাওয়ার মেসনের সাথে কিছু একটা মিল আছে, যেটা একটা খুবই মানে আকর্ষণীয় ব্যাপার। কারণ ইউকাওয়া বলেছেন একটা মেসন রয়েছে, একটা নতুন কণা রয়েছে, এবং সেই ধরনেরই একটা কণা দেখা যাচ্ছে। এটা কি খুব আকর্ষণীয় নয়? ঠিক। এবার কিন্তু সমস্যা হলো কিছুদিন পর তারা যখন বিজ্ঞানীরা আরো পরীক্ষা নিরীক্ষা করলেন, তখন তারা দেখতে পেলেন যে এই নতুন কণার ধর্ম ইউকাওয়া মেসনের সাথে যে খুব যে একটা মিলছে তেমন নয়। এবং তখন একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, এবং এক পরীক্ষার সাথে অন্য পরীক্ষার যে রেজাল্ট সেগুলো পরস্পর বিরোধী ছিল কিছুটা। কিন্তু আমি 1937 সালের কথা বলছি, সুতরাং বুঝতেই পারছি যে তার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939। এবং তখন নিশ্চয়ই কেউ মেসন খুঁজতে যায়নি, এবং যুদ্ধ মিটলে 1945-এর পর আবার লোকে মেসন নিয়ে আবার ভাবতে আরম্ভ করে, এবং এই প্রশ্নের সমাধান পাওয়া যায় 1947 সালে। যেটা দেখা যায় যে একটা নয়, দুটো মিডল ওয়েট কণা তৈরি হয়েছিল, যার একটার সাথে মানে দুটো মিডল ওয়েট কণা ওই গবেষণাগুলোতে পাওয়া গিয়েছিল, যার একটার সাথে ইউকাওয়ার মেসনের মিল আছে, যাকে পায়ন বলা হয়। আর একটা কণার সাথে ইউকাওয়ার বলা কণার সাথে তার কোনো মিল নেই, কিন্তু তার সাথে আবার ইলেকট্রনের মিল আছে। তাকে বলা যেতে পারে যে ইলেকট্রনের দাদা বলা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে তার ভর কিন্তু অনেকটাই বেশি ইলেকট্রনের তুলনায়। যে ইলেকট্রনের ভর হচ্ছে 0.5 MeV, এর হয়তো 100 MeV। সুতরাং যে এটা ইলেকট্রনের থেকে 200 গুণ ভর বেশি। এবার কিন্তু তা সত্ত্বেও ওকে ওই লেপটন পরিবারই রাখা হলো, কারণ ওর ধর্মগুলো ভারী হলো, ওর ধর্ম ইলেকট্রনের সাথেই মেলে, ইউকাওয়ার মেসনের সাথে মেলে না। আচ্ছা, এরপর আমরা সবল বল নিয়ে আবার পরে ফিরে আসবো। আচ্ছা, ঠিক। তাহলে মানে আমরা তাহলে মোটামুটি ভাবে এটা বুঝলাম যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, সেটার অস্তিত্ব অনুভব করা গেল, এবং তাছাড়াও যে প্রোটন এবং নিউট্রন কিভাবে একসাথে থাকবে তার সম্পর্কেও একটা ধারণা এই সময় তৈরি হচ্ছিল। এবারে তাহলে প্রশ্নটা হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন এরা কি প্রাথমিক কণা? যেটা আমরা জানি যে পরবর্তীকালে যে এরা প্রাথমিক কণা নয়, তাহলে তাদের অন্তর্গঠনটা আছে সেটা কিভাবে আমরা বুঝতে পারলাম? এইটা যদি তুই আমাদের এই প্রশ্নের উত্তর খুবই ইন্টারেস্টিং, কিন্তু এটা একটু ভালো করে আলোচনা করা যায়। যে আমরা আগেই বলেছি যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর রাদারফোর্ডের পরীক্ষায় আলফা কণা নিউক্লিয়াসটাকে একটা বিন্দু হিসেবে দেখতে পেয়েছিল, কারণ তার শক্তি বেশি ছিল না, তার কাছে নিউক্লিয়াসটা খুবই একটা ছোট কণা ছিল। এবার ওই বিন্দুর মধ্যে কি আছে সেটা যদি দেখতে চাই, তাহলে দরকার হচ্ছে যে আরো শক্তিশালী মাইক্রোস্কোপ। আর কণাবিদ্যার শক্তিশালী মাইক্রোস্কোপের অর্থ হচ্ছে বেশি শক্তি সম্পন্ন কণা, যেটা ওই নিউক্লিয়াসের উপর ফেলা হলো। যখন ওই কণার শক্তি মোটামুটি কয়েক MeV হবে, তখন মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে,
তখন ওই কণাটা নিউক্লিয়াসের ভেতর কি রয়েছে সেটা আস্তে আস্তে দেখতে আরম্ভ করবে। এই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য রাদারফোর্ডের ফর্মুলার একটু পরিবর্তন করতে হয়, কারণ এখন নিউক্লিয়াসটা আর বিন্দু হিসেবে ধরা যাবে না। ঠিক। এই পরিবর্তনকে একটা পরিভাষা দিয়ে বোঝানো যায়, যাকে ফর্ম ফ্যাক্টর বলে। যদি নিউক্লিয়াস বা অন্য কোনো কণার ভিতরে কোনো গঠন থেকে থাকে, তাহলে এই ফর্ম ফ্যাক্টরটা সেটা বর্ণনা করবে, যে তার মধ্যে যে আধান বা চার্জ কিভাবে বসে রয়েছে সেটা মোটামুটি মাপ হচ্ছে এই ফর্ম ফ্যাক্টরটা। এবং যদি কোনো কণা বিন্দুর মতো হয়, তাহলে এই কারেকশন ফ্যাক্টরটা বা এই ফর্ম ফ্যাক্টরটা বা যে আমরা রাদারফোর্ড ফর্মুলা বা অন্য ফর্মুলায় যে সংশোধনটা দরকার সেটা করার দরকার হবে না। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ফর্ম ফ্যাক্টরটা 1-এর সমান। তাই শক্তি যখন খুব কম, তখন নিউক্লিয়াসকে বিন্দুর মতোই দেখতে হবে এবং ফর্ম ফ্যাক্টরের মান 1। কিন্তু যখন আমি শক্তি বাড়াতে থাকবো, তখন ওই কণাটি নিউক্লিয়াসের ভেতরে বা অন্য কোনো কণার মধ্যে কি আছে সেটা বুঝতে পারবে এবং ফর্ম ফ্যাক্টরটা তখন 1 হবে না, তখন তার কিছুটা পরিবর্তন হবে। আচ্ছা, এবার যদি আমি প্রোটনের আভ্যন্তরীণ গঠন বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার এমন একটা পরীক্ষার দরকার যেখানে আমরা প্রোটনের ওপর ইলেকট্রন ফেলে ইলেকট্রনের বিচ্যুতি মাপার চেষ্টা করব। এই ধরনের পরীক্ষাটা অনেকটা সেই রাদারফোর্ড স্ক্যাটারিং এর পরীক্ষার মতোই। একদম। সেখানে আমাদের পরমাণু ছিল এবং তার উপর আমরা আলফা কণা ফেলছিলাম। এখানে আমি প্রোটনের গঠন বোঝার চেষ্টা করছি, তাই আমি পরমাণুর বদলে প্রোটন রেখেছি আর আলফা কণার বদলে আমি এখানে ইলেকট্রন ব্যবহার করছি। এবার আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের গতি বা ভেলোসিটি রাদারফোর্ডের পরীক্ষার আলফা কণার থেকে অনেকটাই বেশি হওয়া দরকার, কারণ আমরা এবার প্রোটনের গঠন বোঝার চেষ্টা করছি, নিউক্লিয়াসের নয়। নিউক্লিয়াস বড়, তার মধ্যে প্রোটন ছিল, সুতরাং এর জন্য প্রোটনকে বোঝার জন্য আমার আরো বেশি শক্তি লাগবে। সুতরাং যদি প্রোটনের কোনো অভ্যন্তরীণ গঠন থেকে থাকে, তাহলে এটাও একটা ফর্ম ফ্যাক্টর দিয়েই বোঝা যাওয়া উচিত এবং সেটাই পরবর্তীকালে পরীক্ষায় প্রমাণিত হয় যে প্রোটনেরও একটা ফর্ম ফ্যাক্টর রয়েছে। এবং এই পরীক্ষা থেকে এও জানা যায় যে প্রোটনের ব্যাসার্ধ মোটামুটি 1 সেন্টিমিটারের থেকে একটু কম এবং নিউট্রনেরও মোটামুটি তাই। এবং এর সাথে যদি আমি একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধের তুলনা করি, তাহলে এই রাফলি বলতে গেলে, যে খুব সাধারণভাবে বলতে গেলে, একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ হয়তো 10 সেন্টিমিটার। আর একটা যদি সোনার পরমাণু নিই, তার হয়তো ব্যাসার্ধ হয়তো 1 লক্ষ সেন্টিমিটারের মতো। আচ্ছা আচ্ছা, মানে অনেক বড় আর কি, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। মানে বেসিক্যালি 1 লক্ষ গুণ ছোট হয়ে গেল। তার মানে আমরা যখন প্রোটনের অন্তর্গঠন বোঝার চেষ্টা করছি সেই সাইজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুতরাং এটা খুবই ছোট এবং যদি নিউক্লিয়াসের কথা ভাবি, সেটা হচ্ছে প্রোটনের থেকে 10 গুণ বড় মোটামুটি। তাহলে আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, যে এখানে আমি বলেছি যে ইলেকট্রনটা প্রোটনের উপর দিয়ে পড়ছে তার শক্তি বেশ বড়, কিন্তু এখনো পর্যন্ত এই যে সংঘর্ষ বা কলিশন হচ্ছে প্রোটনের সাথে ইলেকট্রনের, সেটা এখনো ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে হচ্ছে যে সংঘর্ষের আগে যদি আমি একটা ইলেকট্রন থাকে আর একটা প্রোটন থাকে, তাহলে কলিশনের পর বা সংঘর্ষের পরও একটা ইলেকট্রন আর প্রোটনই ফেরত পাবো। কিন্তু যদি আমি আরো শক্তি বাড়াতে থাকি ইলেকট্রনটা, তখন কি হবে? যদি শক্তি আরো বাড়াতে থাকি, তাহলে ধরা যাক সেই মোটামুটি কয়েক গিগা ইলেকট্রন ভোল্ট, তাহলে ইলেকট্রন আর প্রোটনের অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন হতে আরম্ভ করবে অ্যাকচুয়ালি, এবং তার ফলে প্রোটনটা ভেঙে গিয়ে কিছু অন্য কণা তৈরি করবে, যেমন হচ্ছে পাই মেজন, আরো অন্য কণা। ফ্রিডম্যান, কেন্ডেল, টেলর এরা স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টারে এই ধরনের পরীক্ষা করেন 1960 থেকে 1970 সালের মধ্যে, যেটাকে ফ্ল্যাক এমআইটি এক্সপেরিমেন্টও বলা হয়। এবং এই কাজের জন্য ওনারা 1990 সালে
নোবেল প্রাইজ পান। নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আচ্ছা। এবং এই পরীক্ষাতে যে ইলেকট্রনটা ব্যবহার করা হয়েছিল তার শক্তি মোটামুটি 20 GeV পর্যন্ত, 20 গিগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবং এই পরীক্ষায় কি পাওয়া গিয়েছিল সেটা ব্যাখ্যা করার আগে আমি আবার একটু অন্য কথা বলতে চাই। আচ্ছা। সেটা হচ্ছে যে, কারণ এই পুরো ঘটনাটাই বিভিন্ন সময়ের ইতিহাসকে জোরে। কারণ আমি বলতে চাইছি যে এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে 1960 থেকে 70 সালে। আর এর আগে আমি যে রেফারেন্স দিয়েছি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং তখন গবেষণা করে দুটো কণা পাওয়া গেছে যার নাম হচ্ছে পাই মেজন, যেটা কিনা ইউকাওয়ার থিওরির মেজনের মতো দেখতে, কিন্তু আর একটা কণা যে কিনা ইলেকট্রনের মতোই তার স্বভাব চরিত্র কিন্তু বেজায় ভারী, খালি এসে বসে রয়েছে। সে কেন এসছে সেটাই খালি বোঝা যাচ্ছে না। কিন্তু ঠিক আছে, একটা এক্সট্রা কণা আছে, ঠিক আছে, লোকে হয়তো তখন সেই কণাকে হয়তো মোটামুটি টলারেটই করে ফেলেছিল। এই সময় আর যে কণাগুলো ছিল সেগুলো আমরা যদি বলি সেটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, আর ইলেকট্রনের প্রতিকণও আবিষ্কার হয়ে গেছিল বা অ্যান্টি পার্টিকেল, যেটার নাম হচ্ছে পজিট্রন। পজিট্রন কি? পজিট্রন হচ্ছে ইলেকট্রনের একেবারেই একই রকম কণা, শুধু তার চার্জ হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, পজিট্রনের চার্জ হচ্ছে পজিট্রন, সুতরাং তার চার্জ হচ্ছে পজিটিভ। এই সময় নিউট্রিনো সম্পর্কেও কিছু কিছু ধারণা ছিল কিন্তু তখন আবিষ্কার হয়নি। সুতরাং তার মানে সেই সময় যদি আমরা বসে থাকি তখন লোকে খালি এটাই ভাবছিল যে ওই নিয়নের ভর এত বেশি কেনই বা হঠাৎ করে এমন একটা কণা পাওয়া গেল যার ভর ইলেকট্রনের থেকে অনেক বেশি। আর তেমন কোনো প্রশ্ন খুব একটা হয়তো ছিল না। সুতরাং বেশ শান্তিপূর্ণ পরিস্থিতি বলা যায়, কি বলিস? একটাই কণা রয়েছে যে একটু বেশি ভারী, এইটাই খালি সমাধান করতে হবে, আর তেমন কোনো খুব একটা বেশি কিছু সমস্যা নেই। ঠিক। কিন্তু এই শান্তি বেশি দিন থাকেনি। এই বছরের ডিসেম্বরে কসমিক রেতে আর একটা নতুন কণার আভাস পাওয়া গেল, তার কিছু চার্জ ছিল। 1949 সালে এই আগের কণার মতোই আর একটা কণা পাওয়া গেল যার আবার কোনো চার্জ নেই। 1950 সালে আবার একটা কণা পাওয়া গেল যার ভর বেশি কিন্তু তার সাথে আবার প্রোটনের মিল রয়েছে। ওরে বাবা, ঠিক। এইসব কণাগুলো সব কসমিক রের মধ্যে থেকে আবিষ্কার হচ্ছিল, প্রচুর প্রচুর কণা আবিষ্কার হতে থাকতো। এবং আরো সমস্যা তৈরি হলো যখন ব্রুকহেভেনে 1952 সালে আধুনিক অ্যাক্সিলারেটর তৈরি হয়, যেখানে কণাদেরকে সংঘর্ষ করিয়েও নতুন কণা তৈরি করা সম্ভব হতে আরম্ভ করলো। এবং সেই সব গবেষণাগারও নতুন নতুন কণা তৈরি হতে আরম্ভ করলো, এবং যাদের মধ্যে আবার কিছু কিছু কণা বেশ অদ্ভুত। এইভাবে অদ্ভুত যে তারা তৈরি হয় কিন্তু সহজে তারা ভেঙে যায় না। ঠিক আছে, এবং কেন তারা ভেঙে যায় না? বাকি সব কণারা শুভ বালকের মতো তারা ভেঙে যেত, কিন্তু কয়েকজন কণা ছিল তারা মোটেই ভাঙে যেত। তারা কেন ভাঙতে চাইতো না সেটাও বোঝা যেত না। এর সাথে যেটা আগেই বলেছি যে মহা সমস্যা কেন ভাঙতে যায় না, ঠিক আছে, কিন্তু তার সাথে আরো বড় সমস্যা হলো যে প্রায় রোজই নতুন নতুন কণা আবিষ্কার হতে আরম্ভ করলো। এক মহা সমস্যা যে সকালে একটা কণা আবিষ্কার হয়, বিকেলে আর একটা হয়। মানে এই ঘটনাটাকে আর কি পার্টিকেল যুগ বলা হয়, এবং বিজ্ঞানীরাও অতিষ্ঠ হয়ে উঠেছিল সে সময়। এতই কণা আবিষ্কার হচ্ছে যে আর লোকে সহ্য করতে পারছিল না। এমনকি একজন বিজ্ঞানী তার নোবেল লেকচারে বলেছিলেন, তার মোটামুটি যে সারমর্ম ছিল সেটা হচ্ছে যে এককালে নতুন কণা আবিষ্কার করার জন্য, মৌল কণা আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ দেওয়া হতো। কিন্তু এখন এতই কণা আবিষ্কার হচ্ছে যে যদি নতুন কণা আবিষ্কার করা হয় তাহলে তাকে $10,000 ফাইন করে দেওয়া উচিত। সুতরাং এটা একটা ভয়ানক সমস্যার সময় ছিল, যা বুঝতে পারছি। কিন্তু এই ধরনের যে সমস্যায় লোকে আগে পড়েনি তা কিন্তু নয়। ভেবে দেখ যে আমরা যে এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে
মেন্ডেলিয়েভ যে রসায়নবিদ্যায় সে সময় অনেক মৌল পদার্থ ছিল এবং মেন্ডেলিয়েভ সেই জিনিসটাকে সাজাতে সক্ষম হয়েছিলেন, যেটাকে আমরা পিরিয়ডিক। তাই এই সময় পদার্থবিদ্যার অবস্থাটাও একই রকম ছিল, কণা পদার্থবিদ্যার অবস্থা, যে প্রচুর কণা আবিষ্কার হচ্ছে সকালে বিকেলে এবং তাদেরকে সাজানোর দরকার। তাই দরকার ছিল পদার্থবিদ্যার একজন মেন্ডেলিয়েভের। 1961 সালে গেলম্যান এই বেরিয়ন এবং মেসন, বেরিয়ন হচ্ছে প্রোটন বা সেই আর একটা পার্টিকেলের কথা বলেছিলাম, কণার কথা বলেছিলাম, যে কিনা প্রোটনের মতোই দেখতে, এই ধরনের কণাগুলি আর কি ভারী, তার জন্যই বেরিয়ন। মেসন হচ্ছে মিডল ওয়েট আর লেপটন হচ্ছে লাইট ওয়েট, এইভাবে সাজানো হয়েছিল। লেপটন অনেক আবিষ্কার হয়নি, শুধু ইলেকট্রন আর মিউনই ছিল সেই সময়। পাওয়া গিয়েছিল অনেক বেরিয়ন এবং মেসন। এই গেলম্যান যেটা করেছিলেন, যে এই বেরিয়ন এবং মেসন গুলোকে একটা অদ্ভুত জ্যামিতিক নকশায় সাজাতে সক্ষম হয়েছিলেন, যার নাম হচ্ছে 8-fold ওয়েভ। এই প্রসঙ্গে আরো দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ করা দরকার, নিশিজিমা এবং নাকানি। এরা দুজনেই জাপানি। হ্যাঁ হ্যাঁ। এবার গেলম্যান একটা ষড়ভুজ বা হেক্সাগনের প্রতিটা এজে বেরিয়ন বা মেসন গুলোকে কোয়ান্টাম নাম্বার অনুযায়ী সাজিয়েছিলেন এবং ভারী বেরিয়ন গুলোকে তিনি একটা ত্রিভুজের মধ্যে বসাতে সক্ষম হন। এই ত্রিভুজে 10টা জায়গা ছিল, কিন্তু সেই সময় 9খানেই এমন বেরিয়ন পাওয়া গিয়েছিল যেগুলোকে উনি বসিয়েছিলেন এবং একটা জায়গা ফাঁকা ছিল। এরকম গল্প আমরা আগেও শুনেছি মেন্ডেলিয়েভের মতো। উনি বলেছিলেন যে পর্যায় সারণীর মধ্যে কয়েকটা জায়গা ফাঁক রয়েছে এবং উনি বলেছিলেন, মেন্ডেলিয়েভ বলেছিলেন যে তাদের এখানে কিছু মৌলকণা রয়েছে। গেলম্যানও মেন্ডেলিয়েভের মতোই পূর্বাভাস দেন যে ওই যে না খুঁজে পাওয়া একটা যে বেরিয়ন রয়েছে সেটাও থাকা উচিত, এবং ওই বেরিয়নের ভর এবং অন্য কিছু ধর্ম উনি ওই ত্রিভুজ থেকে এবং অন্যান্য পদ্ধতি দিয়ে উনি বলতে সক্ষম হয়েছিলেন এবং উনি বৈজ্ঞানিকদের বলেছিলেন, এক্সপেরিমেন্টালিস্টদের বলেছিলেন যে এই কণাটার সন্ধান করতে। এবং 1963 সালে ওই বেরিয়ন খুঁজে পাওয়া যায়, যাকে বলা হয় ওমেগা বেরিয়ন। এটা একটা খুবই আশ্চর্যজনক ঘটনা। আচ্ছা, তাহলে আবার আমরা মেন্ডেলিয়েভের মতোই একটা সিচুয়েশনে পৌঁছে গেছি যেখানে আমরা বেরিয়ন এবং মেসন গুলোকে সাজাতে পেরেছি। কিন্তু আবার একই প্রশ্ন, যে মেসন ও বেরিয়ন গুলোকে এমন ভাবে সাজানো গেল কেন? এদের মধ্যে ঠিক কি মিল আছে যার জন্য সাজানো সম্ভব হলো? এর উত্তর পাওয়া গেল গেলম্যান এবং জুইগের থেকে 1964 সালে। মূল বিষয় হলো যে এই মেসন আর বেরিয়ন, যাদের একসাথে হ্যাড্রন বলা হয়, তারাও মৌলকণা নয়। তারা কিছু মৌলকণা দিয়ে তৈরি, যাদেরকে কোয়ার্ক বলা হয়। এই নামটা গেলম্যানের দেওয়া। এনারা দেখালেন যে 3টে কোয়ার্ক, যাদের নাম আপ, ডাউন আর স্ট্রিং যদি থাকে, তাহলে হ্যাড্রনের গঠন এবং ধর্ম ব্যাখ্যা করা সম্ভব। এই নামগুলো বুঝতেই পারছিস যে এগুলো জাস্ট একটা নাম। আপ মানে কেউ উপরে বসে নেই এবং ডাউন মানে কেউ নিচে বসে নেই। কিন্তু স্ট্রিংসের ব্যাপারটা তো আমি আগেই বলেছিলাম যে কতগুলো সেই অদ্ভুত কণা তৈরি হয়েছিল যারা সহজে ভেঙে যেতে রাজি হয় না। এই কণাগুলোর মধ্যে ওই স্ট্রেঞ্জ কোয়ার্কটা আছে। আচ্ছা, এবার এই কণাগুলোকে আসলে মৌলিক কণা হিসেবে ধরা হলো এই কোয়ার্ক গুলোকে, এবং এদের দিয়ে প্রোটন, নিউট্রন বা অন্য মেসন, বেরিয়ন সবকিছু তৈরি হয়েছে। লেপটন নয়, কিন্তু শুধুমাত্র মেসন এবং বেরিয়ন গুলো এই কোয়ার্ক দিয়ে তৈরি হয়েছে, যাদেরকে একসাথে বলা হয় হ্যাড্রন। আর যাক, একটা প্রোটন যদি আমি নিই, সেটা যদি আমি ভেতরটা ভালো করে দেখি, যে সেখানে 3খানা কোয়ার্ক রয়েছে। এখানে 2টো আপ কোয়ার্ক আর 1খানা ডাউন কোয়ার্ক আছে। আবার যদি নিউট্রনকে দেখি, তাহলে দেখতে পাবো যে একটা আপ কোয়ার্ক আছে আর 2খানা ডাউন কোয়ার্ক রয়েছে। মেসনের মধ্যে 2টো কোয়ার্ক থাকে। আবার আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই প্রত্যেকটা কোয়ার্কের একটা করে অ্যান্টি কোয়ার্কও আছে। মানে যেরকম আমি বলেছিলাম যে ইলেকট্রনের একটা প্রতিকণা বা অ্যান্টি পার্টিকেল আছে, যাকে বলা হয় পজিট্রন, তেমনি আপ কোয়ার্কের আর একটা অ্যান্টি কণা
রয়েছে, অ্যান্টি পার্টিকেল রয়েছে, যাকে বলে অ্যান্টি কোয়ার্ক, তাকে বলে আপ বার। হুম। আচ্ছা, এবার এখানেও একটা হয়তো বলে রাখা ভালো যে আমি যতদূর মনে করতে পারছি যে গেলম্যানের এই পেপারটাও বোধহয় কোনো এক জার্নাল থেকে রিজেক্টেড হয়ে গেছিল প্রথমে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবারে কিন্তু ঠিক আছে, গেলম্যান এবং ওনারা এই মডেলটা দিলে যে প্রত্যেকটা হ্যাড্রনের মধ্যেই কিছু কোয়ার্ক রয়েছে, কিন্তু যেহেতু আজকে আমি শুধুমাত্র সমস্যার কথাই বলছি, তাই আমি আবার বলতে চাই যে এই কোয়ার্ক মডেলের মধ্যেও কিছু সমস্যা ছিল। তার প্রথম বড় সমস্যাটা হচ্ছে যে এই কোয়ার্ক তো কোনোদিন দেখতে পাওয়া যায়নি, এর আগে তো অনেক পরীক্ষা হয়েছে, কোয়ার্ককে তো আমরা কোনোদিন দেখতে পাইনি। কারণ আমি বলছি তখন তো যথেষ্ট মানে শক্তির পরীক্ষা মোটামুটি চালু হয়ে গেছে, স্ল্যাক এমআইটি এক্সপেরিমেন্ট বা তার আগের এক্সপেরিমেন্ট গুলো। এবার সেটা কেন পাওয়া গেল না সেটা বোঝা যায়নি। আবার গেলম্যানের এই মডেল অনুযায়ী যে কোয়ার্কের চার্জ ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ হতে হবে। যদি ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে কোয়ার্কের চার্জ হবে 1/3 ই অথবা 2/3 ই। এটা বেশ অদ্ভুত। কিন্তু হ্যাঁ, এটা খুবই অদ্ভুত, যেরকম ভগ্নাংশওয়ালা চার্জ প্রকৃতিতে কোনোভাবেই দেখতে পাওয়া যায়নি। এরকম কোনো কণা তখন মানে আমরা দেখিনি যার কিনা চার্জটা আর কি এরকম ভগ্নাংশ ইলেকট্রনের। আরো একটা বড় সমস্যা ছিল যেটা নিয়ে হয়তো আলোচনা না করাই ভালো, যে সেটা আরো অনেকটাই তাত্ত্বিক এবং সেটা অ্যাকচুয়ালি তার থেকেও আর একটা মানে কোয়ার্ক মডেলকে একটু পরিবর্তিত করতে হয়েছিল এবং বলা হয়েছিল যে কোয়ার্ক এর কোয়ান্টাম নাম্বার আছে যাকে বলা হয় কালার। ঠিক আছে, কালার মানে হচ্ছে যে মানে ওরকম লাল নীল হলুদ সবুজ তো নয়, কারণ আমরা কোয়ার্ককে দেখতে পাই না, কিন্তু নাম রাখা হয়েছিল ওরকম মজা করেই হয়তো। কিন্তু কিন্তু এটা একটা কোয়ান্টাম নাম্বার যেটা নিয়ে আমরা এখানে খুব একটা আলোচনা করতে চাইছি না। আচ্ছা, এবার আগের যে সমস্যাটা বলছিলাম যে এরকম তো কোয়ার্ক আমরা দেখতে পাইনি যার কিনা চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ। তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে যে ধরে নেওয়া যে কোয়ার্ক কেবলমাত্র হ্যাড্রনের মধ্যেই বাউন্ড স্টেট হিসেবে থাকতে পারে, ওর মধ্যেই থাকে। একটা যদি হ্যাড্রন নিই তার মধ্যেই কোয়ার্ক ঘুরে বেড়ায়, ও বাইরে বেরোয় না। ফ্রি কোয়ার্ক থাকা কোনোভাবেই সম্ভব না। যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা কোয়ার্কের সাথে দেখা হয়ে গেল, এটা সম্ভব না। যদি কোয়ার্ক দেখতেই হয় আমাকে ওই হ্যাড্রনের মধ্যেই যেতে হবে, ও বাড়ির মধ্যেই থাকে, বাড়ি থেকে একদম বেরোয় না, যেটাকে এই ঘটনাটাকেই বলা হয় কনফাইনমেন্ট। এবং এটা যথেষ্ট সন্দেহজনক, রাইট? কেন কোয়ার্ক বাড়ি থেকে বেরোয় না, কেনই বা সবসময় সে হ্যাড্রনের মধ্যে ঢুকে বসে থাকে? এবং শুনতে অদ্ভুত লাগছে না? আমি বলছি ধরা যাক একজন মানুষ আছে কোথাও, সে খালি মানে বাড়ির মধ্যেই তার মানে গলার আওয়াজ পাওয়া যায়, তাকে কেউ কোনোদিন দেখেনি। ঠিক আছে, মানে এটা তার মানে হতেই পারে যে সেই মানুষটাই নেই। কেবলমাত্র আমি এক্সপেরিমেন্টাল রেজাল্টকে ব্যাখ্যা করার জন্যই আমি এরকম একটা চাক্ষুষী বলে দিচ্ছি, একটা গোয়েন্দা কাহিনীর মতো আর কি। মানে গেলম্যান এবং ফাইনম্যান তাদের নিজেদেরও ভাবনার মধ্যেও কিছু পার্থক্য ছিল। আচ্ছা, ফাইনম্যান মনে করতেন যে ওই বাড়ির মধ্যে লোকটি সত্যিই রয়েছে, মানুষটি সত্যিই রয়েছে যার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। গেলম্যান হয়তো কিছুটা আর কি ভাবতেন যে এটা একটা হয়তো একটা ম্যাথামেটিক্যাল কনস্ট্রাক্ট, হয়তো কোয়ার্ক বলে সত্যি কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু ফাইনম্যান মানে ওনার দৃঢ় ধারণা ছিল যে হ্যাড্রনের মধ্যে সত্যিই আর কি একটা কিছু কণা রয়েছে যাদেরকে উনি পার্টন বলতেন। কিন্তু মানে এখনো আবার সেই আমরা পুরোনো সমস্যাতেই ফিরে এলাম যে আমার কাছে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে একটা এই পুরো পার্টিকেল যুগকে ব্যাখ্যা করার জন্য আমার কতগুলো অদ্ভুত কণার আমি কনসেপ্ট দিয়েছি যাকে বলা হচ্ছে কোয়ার্ক, কিন্তু সেই কোয়ার্ক কেউ কোনোদিন দেখেনি। সুতরাং আবার একই রকম ভাবে দরকার এক্সপেরিমেন্টের, সে কিনা বলে দেবে যে এই জিনিসটা সত্যি আছে কি নেই। আচ্ছা, না হলে তো বলা সম্ভব নয় না, মানে সুতরাং কাউকে আর কি ওই ঘরের মধ্যে ঢুকতেই হবে, দেখতে হবে যে সেই মানুষটি সত্যি আছে কিনা।
হ্যাঁ বিপ্লব, এখানেই আমি তোকে একটু থামিয়ে বলে নিই আবার শ্রোতা বন্ধুদের যে আমরা যে গল্পটা শুনলাম তার সারমর্মটা হচ্ছে এইরকমই দাঁড়াচ্ছে যে আমরা বুঝতে পারছি যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে আরো কিছু অন্তর্গঠন রয়েছে এবং সেটা বিভিন্ন দিক থেকে আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না আমরা সেটা পরীক্ষাগারে প্রমাণ করছি ততক্ষণ কিন্তু সেটা বৈজ্ঞানিক সত্য হিসেবে আমরা মেনে নিতে পারবো না, তাই না? ঠিক ঠিক। ঠিক। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে তাহলে কি ধরনের পরীক্ষা করা দরকার? আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটা জায়গায় থেমে গিয়েছিলাম এবং বলেছিলাম এটা নিয়ে আমি পরে ফিরে আসবো। এবার সেটাতেই ফিরে আসা যাক। আমি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রনের সাথে প্রোটনের সংঘর্ষ হচ্ছিল এবং যেটার নাম হচ্ছে স্ল্যাক এমআইটি এক্সপেরিমেন্ট, এবং তার জন্য 3 জন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন 1990 সালে। কিন্তু কেন নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং সেখানে কি দেখতে পাওয়া গিয়েছিল? ঠিক ঠিক। সেখানে যেটা দেখতে পাওয়া গেছিল সেটা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। এটা আমি কোনো বিশদে যাচ্ছি না। এখানে এক ধরনের রেজাল্ট পাওয়া গেছিল যাকে স্কেলিং ল বলা হয়, বিয়র্কেন স্কেলিং ল বলা হয়। কিন্তু সেটা মানে এই যে যা রেজাল্ট পাওয়া গেছিল সেটাকে যদি ব্যাখ্যা করা সম্ভব, যদি আমি ধরে নিই যে প্রোটনের মধ্যে বা নিউট্রনের মধ্যে কিছু কণা আছে যাদের চার্জ আছে কিন্তু কোনো আকার নেই, এবং তারা প্রোটনের মধ্যে ফ্রিলি ঘুরে বেড়ায়, মানে তাদের কোনো মানে বাধা নেই, তারা একদম মুক্ত। প্রোটনের মধ্যে যদি সে থাকে তারা কোনোভাবেই কিছু ফিল করে না, তারা একেবারেই মুক্ত কণার মতো প্রোটনের মধ্যে ঘুরে বেড়ায় এবং তারা ইলেকট্রনের সাথে কথা বলতে পারে। এবং এই কণাদের নাম ফাইনম্যান দিয়েছিলেন পার্টন, যেটা অ্যাকচুয়ালি আগেই আমরা বলেছি এটা কোয়ার্ক ছাড়া কিছুই নয়। কিছু বছর পরে সার্ন গবেষণাগার ইলেকট্রনের বদলে নিউট্রিনো দিয়েও একই পরীক্ষা করে এবং সেই পরীক্ষাতেও আবার কোয়ার্ক মডেলের সমর্থনযোগ্য রেজাল্ট পাওয়া যায়। যদিও এই রেজাল্টগুলোর মধ্যে অল্প পার্থক্য ছিল ফাইনম্যানের ধারণার থেকে, কিন্তু সেই পার্থক্যটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্কেলিং ভায়োলেশন। কিন্তু সেটা নিয়ে আমরা বিশদে আলোচনা করতে চাই না। এবং সেখান থেকেই ফাইনালি আসে গ্লুঅনের ধারণা এবং সবল বলের আসল তত্ত্ব, যেটাকে বলা হয় কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স বা সবল বলের তত্ত্ব। কিন্তু আমরা সেই আলোচনার মধ্যে যাব না এখন। আচ্ছা বিপ্লব, তাহলে আমরা এতক্ষণ যে গল্পটা শুনলাম সেটা হচ্ছে সবল বলের গল্প, মানে স্ট্রং ফোর্সের কথা, যা দিয়ে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন এবং প্রোটনের মধ্যে রয়েছে হচ্ছে তোর কোয়ার্ক, যারা নাকি আন্তঃক্রিয়ায় লিপ্ত, এবং তাদের কথা তুই ডিটেলসে বললি। তাই আমরা তো জানি যে প্রকৃতিতে আরো একটি প্রাথমিক বল রয়েছে তড়িৎচুম্বকীয় বল ছাড়া, যাকে বলা হয় দুর্বল বল বা উইক ফোর্স। এখন সেই উইক ফোর্স বা দুর্বল বলের অস্তিত্ব আমরা কি করে টের পেলাম, সেই গল্পটাতে যদি আমরা এবার একটু যাই। ঠিক আছে, তাহলে আবার ফিরে যাওয়া যাক 20 শতাব্দীর প্রথম দিকে। ঠিক। বেকারেল, রাদারফোর্ড, চ্যাডউইক এইসব বিজ্ঞানীরা তেজস্ক্রিয় মৌল নিয়ে বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস নিয়ে গবেষণা করছিলেন। তেজস্ক্রিয় নিউক্লিয়াস গুলো অ্যাকচুয়ালি স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি ভেঙে গিয়ে অন্য নিউক্লিয়াসে পরিবর্তিত হয়ে যেতে পারে এবং সেখানে একটা ইলেকট্রন বেরিয়ে আসে। এই ঘটনাটাকে বিটা ডিকে বলা হয়। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো শক্তির সংরক্ষণ বা কনজারভেশন অফ এনার্জি নিয়ে। এই ধরনের ঘটনা, ধর একটা নিউক্লিয়াস ডিকে করে যাচ্ছে আর একটা নিউক্লিয়াসে, এটা একটা, এই ক্ষেত্রে আমরা আশা করি যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে তা প্রতি ক্ষেত্রেই সে একই রকম শক্তি নিয়ে বেরোবে। কিন্তু পরীক্ষায় দেখা গেল যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে তার প্রতিবার যে এই স্বতঃস্ফূর্ত ভাবে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে নিউক্লিয়াসের ভেঙে যাওয়া থেকে, তার প্রত্যেকবারই তার শক্তিটা আলাদা আলাদা। সেটা কিনা শক্তি সংরক্ষণ দেখে যেন মনে হচ্ছে যে শক্তি সংরক্ষণ সূত্রটা খুব একটা মানছে না। এবার সেটা কিছুতেই মানে অনেক রকম ব্যাখ্যা করার চেষ্টা হয়েছিল,
কিন্তু সেটা খুব একটা সফল হয়নি। এবং এই সমস্যার সমাধান করার জন্য বিখ্যাত বিজ্ঞানীরা, যেমন নিলস বোর, যার কথা আমরা আগেই বলেছি, বোরের মডেল, কিন্তু সে অ্যাকচুয়ালি তিনি বলেছিলেন যে হয়তো শক্তি সংরক্ষণ সূত্রই এখানে লঙ্ঘন হচ্ছে। এই খুব শক্ত কথা। হ্যাঁ, খুবই শক্ত কথা। এবং কিন্তু ব্যাপারটা আছে যে না হলে হয়তো জিনিসটা ব্যাখ্যা করাও যাচ্ছে না, সুতরাং হয়তো শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘন হচ্ছে। এই প্রসঙ্গে দুটো শিক্ষণীয় বিষয় আছে বলে আমার মনে হয়, যে কোনো পরীক্ষার ফলাফল যদি পরিচিত নীতির সাথে না মেলে, যেমন এখানে শক্তি সংরক্ষণ সূত্র, সেক্ষেত্রে সেই নীতির হয়তো পরিবর্তনের কথাও বা সেই সূত্রের পরিবর্তনের কথাও আমাদের ভেবে রাখা উচিত, যদি না পরীক্ষাটা ভুল হয়। দ্বিতীয় কথাটা আরো মজাদার, যে বিখ্যাত বিজ্ঞানীদেরও যে সব কথা ঠিক, সব ধরনের ধারণা যে ঠিক তাও নয়। কারণ এখানে নিলস বোর বলছেন যে হয়তো শক্তি সংরক্ষণটা ঠিক নয়। আচ্ছা, এইবার কিন্তু তার এই জিনিসটা তাহলে কিভাবে মিটলো? 1930 সালে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী পাউলি একটা চিঠি লেখেন এবং সেখানে উনি প্রস্তাব দেন যে এই ঘটনাটা ব্যাখ্যা করা যায় যদি ওই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে শুধু ইলেকট্রন না বেরিয়ে এসে আর একটাও যদি হালকা কণা তৈরি হয়, যেটা কোনো চার্জ নেই, আধান শূন্য, এবং সেটা অদৃশ্য। এবং উনি অ্যাকচুয়ালি এই কণাটির নাম দিয়েছিলেন নিউট্রন। কিন্তু আমরা আগেই বলেছি যে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিল এবং সেই নিউট্রনের সাথে কোনো সম্পর্ক নেই। যতটুকু জানি যে বিজ্ঞানী বোর আবার এই ধারণার সমর্থক ছিলেন না, কারণ আমি আগেই বলেছি যে উনি শক্তি সংরক্ষণ সূত্রের যে লঙ্ঘন সেটা নিয়ে উনি ভাবছিলেন। কিন্তু আরেকজন বিজ্ঞানী ফার্মি এই ধারণাটাকে আরো এগিয়ে নিয়ে যান এবং তার একটা তাত্ত্বিক কাঠামো বানাতে সক্ষম হন। এবং খুব সম্ভবত ফার্মি এই কণাটির নাম দেন নিউট্রিনো। আচ্ছা, এবার ফার্মি তো খুব খুশি, সে একটা নতুন ধরনের কাঠামো লিখে ফেলেছে নিউট্রিনো নিয়ে। সে এবার তিনি আর কি এই গবেষণা পত্র যেটা লিখেছে সেটা নেচার জার্নালে পাঠিয়ে দেয় এবং সেটা রিজেক্টেড হয়ে যায়। এবং সেখানে বলা হয়, ইট কন্টেন্স স্পেকুলেশনস টু রিমোট ফ্রম রিয়েলিটি টু বি অফ ইন্টারেস্ট টু দ্য রিডার। ঠিক আছে, খুব একটা আনন্দজনক রিপোর্ট নয়, বুঝতেই পারছিস। এটাও খুব বড় শিক্ষণীয় ব্যাপার আর কি। সেই জন্যই এটা খুব মজাদার যে ফার্মি থিওরির পেপার রিজেক্টেড হয়ে যাওয়া। যাই হোক, ফার্মি অন্য জায়গায় আর কি পেপারটিকে ছাপিয়ে হলো, বোধহয় রিজেক্ট। কিন্তু যাই হোক, 1950 সাল পর্যন্ত নিউট্রিনো কিন্তু সন্ধান পাওয়া যায়নি, সেটাও সত্যি কথা। এবং এটাকে যে একটা তাত্ত্বিক ধারণা হিসেবেই ভাবা যেতে পারে, তার একমাত্র কাজ হচ্ছে যে শক্তি সংরক্ষণ সূত্র যাতে লঙ্ঘন না হয়, শক্তি সংরক্ষণ সূত্র যাতে ঠিক থাকে, সেটাই ঠিক রাখাই হচ্ছে তার কাজ। কিন্তু এটাও একটু অদ্ভুত, যে আমি শুধুমাত্র একটা শক্তি সংরক্ষণ সূত্রকে ঠিক রাখার জন্য একটা কণাকে রেখে দিয়েছি, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তাই দরকার ছিল এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে কিনা এই নিউট্রিনোটাকে দেখা যায়। সেই আবার আমরা পরীক্ষায় ফিরে আসছি। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার নাম হচ্ছে রাইনেস-কামান এক্সপেরিমেন্ট। আচ্ছা, নিউট্রিনোকে যদি দেখতে হয় তার ক্ষেত্রে কি সমস্যা আছে? প্রথমত তার কোনো চার্জ নেই, তার ফলে এখনো আমাদের যে ডিটেক্টর থাকে যাতে আমরা কণাগুলোকে দেখার চেষ্টা করি, সেখানে যদি চার্জওয়ালা যদি কোনো কণা থাকে, সেখানে আমি একটা ট্র্যাকের মতো কিছু দেখতে পাই, সেই চার্জ কণা বা আধানযুক্ত কণা কোন পথ দিয়ে গেছে ওই যন্ত্রের মধ্যে দিয়ে সেটাকে দেখতে পাওয়া যায়। কিন্তু নিউট্রিনোর কোনো চার্জ নেই, নিউট্রিনো কোনো টিকেও করে না বা ভেঙে গিয়ে কোনো দৃশ্যমান কণাও বানায় না। আর নিউট্রিনোরা বাকি কণাদের সাথেও দুর্বল বল দিয়ে কথাবার্তা বলে। আচ্ছা, এখানে তাহলে দুর্বল বলের কথা এলো। এইবার এলো দুর্বল বল। আর তারা এর ফলে নিউট্রিনোরা খুবই চুপচাপ প্রকৃতির এক ধরনের কণা হয়ে গেছে। এবার তারা ভারী গম্ভীর টাইপের একজন কণা,
কারোর সাথে কথা বলে না। তারপরে এটা খুবই অন্যমনস্ক টাইপের আর কি তারা। এই কারণে ধরা যায় একটা নিউট্রিনো পৃথিবীর এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে অনায়াসে বেরিয়ে চলে যেতে পারে কারোর সাথে ইন্টারাক্ট না করে। তার ফলে কোনো কণার সাথে নিউট্রিনোকে যদি ইন্টারাক্ট করাতে হয় তাহলে অনেক সংখ্যক নিউট্রিনো দরকার, যাতে তার মধ্যে দুটো একটা নিউট্রিনো ইন্টারাক্ট করে। মানে এটা ধরা যেতে পারে যে অনেকটা আমি বোধহয় অনলাইন টিচিং এর একটা এক্সাম্পল দিতে পারি, যে ধরা যাক যে আমি একটা ক্লাসে পড়াচ্ছি, এখানে আমি কোনো স্টুডেন্টদের দেখতে পাচ্ছি না, এবং ধরা যাক 10 জন স্টুডেন্ট আছে। এবার আমি পড়িয়ে যাচ্ছি, হয়তো খুব বাজে পড়াচ্ছি, ধরে নেওয়া যাচ্ছে এটা সত্যি যে খুব বাজে পড়াচ্ছি, এবং স্টুডেন্টরা জাস্ট কম্পিউটার অন করে কেউ টিভি দেখতে চলে গেছে, কেউ বাড়ি ছেড়ে চলে গেছে, এরকম একটা সিচুয়েশন, কেউ ঘুমিয়ে পড়েছে। এবার তখন যদি আমি প্রশ্ন করি তখন কোনো উত্তর না পাওয়াটাই হবে স্বাভাবিক, কেউ শুনছে না আমার কথা। এবার কিন্তু তাহলে উপায় কি? আমি যদি প্রশ্ন সত্যি স্টুডেন্টদের থেকে পেতে চাই তাহলে একটা উপায় হচ্ছে যে অনেক স্টুডেন্ট থাকে, প্রচুর যদি স্টুডেন্ট থাকে, ধরা যাক 10,000 জন স্টুডেন্ট আমার ভাষণ শুনছে, এবং তারা সবাই খুব বেশিরভাগই অন্য মনস্ক আর কি, কিন্তু তাদের হয়তো 8,000 জন ঘুমিয়ে পড়েছে, কিন্তু 2-4 জন হয়তো জেগে তো থাকবে না। মানে সুতরাং তাদের থেকে হয়তো কিছু আমি একটা প্রশ্ন আশা করতে পারি। সুতরাং নিউট্রিনো এক্সপেরিমেন্টাল ঘটনাটাও তেমন, যে এখানে নিউট্রিনোরা কারোর সাথেই বেশি কথা বলে না, তারা খুবই অন্যমনস্ক। সুতরাং তাদের সাথে ইন্টারাকশন যদি ধরতে হয় প্রচুর সংখ্যক নিউট্রিনো দরকার। এটাই হচ্ছে নিউট্রিনো এক্সপেরিমেন্টের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই 1950-এর দশকে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। এই পরীক্ষাতে যেটা করা হয়েছিল যে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাছে তারা তাদের ডিটেক্টরকে রেখেছিল, নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লির কাছে রেখেছিল, এবং সেখান থেকে প্রচুর নিউট্রিনো বেরিয়ে আসে। এবং ডিটেক্টরটা কিছুই নয়, একটা বিশাল বড় জলের ট্যাঙ্ক। এবার নিউট্রিনো জলের মধ্যে দিয়ে যখন যায় প্রচুর সংখ্যক নিউট্রিনো আসছে, এবং সেখানে প্রচুর সংখ্যক প্রোটন রয়েছে। তাদের একটা দুটো নিউট্রিনো ওই প্রোটনগুলোর সাথে ইন্টারাক্ট করে একটা নিউট্রন এবং একটা পজিট্রন বানায়। পজিট্রন আমি আগেই বলেছি যে ইলেকট্রনের প্রতিকণা। এই পজিট্রনটা খুব সহজেই একটা ইলেকট্রনের সাথে অ্যানাহিলেট করে বা ধ্বংস হয়ে গিয়ে দুটো ফোটন তৈরি করে, এটা মোটামুটি দুটো দিকে চলে যায়। তাহলে আমরা একটু এক্সপেরিমেন্টের ডিটেলের কথাই বলছি যে কিভাবে আর কি জিনিসটা দেখা যাচ্ছে। তাহলে পজিট্রন তৈরি হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে, দিয়ে দুটো ফোটন তৈরি হয়েছে যারা দুদিকে চলে যাচ্ছে। এবার এই দুটো ফোটনকে যন্ত্রে দিয়ে ধরা হয়েছিল, কিন্তু এটা শুধুমাত্র বোঝায় যে একটা পজিট্রন সে কিনা ধ্বংস হয়ে গেছে ইলেকট্রনের সাথে রিঅ্যাক্ট করে, কিন্তু এটা পুরোপুরি ভাবে বোঝায় না যে এটা নিউট্রিনোই তৈরি হয়েছে। তাই জন্য নিউট্রিনো খুঁজে পাওয়ার আর একটা অংশ হচ্ছে যে আমি বলেছি যে নিউট্রিনো প্রোটনের সাথে ইন্টারাক্ট করে আর একটা নিউট্রন তৈরি করেছিল, তাকেও ধরা দরকার। তার জন্য যেটা করা হয়েছিল, ওই জলের ওয়াটার ট্যাঙ্ক, যেটা বড় জলের ট্যাঙ্ক ছিল, তার মধ্যে ক্যাডমিয়াম ক্লোরাইড মেশানো হয়েছিল। এই ক্যাডমিয়ামের ভালো স্বভাব হচ্ছে যে এরা নিউট্রনকে খুব সহজেই ধরে নেয়, অ্যাবজর্ব করে নেয়, এবং করে দিয়ে নিউট্রনকে অ্যাবজর্ব করে নিয়ে ও এক্সাইটেড স্টেটে চলে যায়, এবং তার খুব তাড়াতাড়ি মাত্র 5 মাইক্রোসেকেন্ড পরে সে আবার নিজের স্টেটে ফিরে আসে, গামা রেকে এমিট করে। ঠিক আছে, তার মানে আমরা যেটা দেখতে পাবো পরীক্ষায় সেটা হচ্ছে যে যখন একটা পজিট্রন ইলেকট্রনের সাথে অ্যানাহিলেট করবে তখন দুটো ফোটন তৈরি করবে, এবং তার মোটামুটি কিছুটা পরে, হয়তো 5-6 মাইক্রোসেকেন্ড পরে, ওই ক্যাডমিয়ামের থেকে আর একটা ফোটন তৈরি হবে। এইটা হচ্ছে আমাদের সিগন্যাল। এবার এইটাই মানে রাইনেস-ক্রাউন এক্সপেরিমেন্টাল দেখার চেষ্টা করা হয়েছিল। তার কতগুলো মানে এই ধরনের সিগন্যাল বা এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছিল, তার নিজেরটা খুব মজাদার। যে প্রতি সেকেন্ডে প্রতি স্কোয়ার সেন্টিমিটার দিয়ে 10⁻13 খানা নিউট্রিনো যাচ্ছিল। সংখ্যাটা ভেবে দেখ, 10⁻13। এবং তার মধ্যে এই ধরনের ঘটনা কটা দেখা যাচ্ছিল? প্রতি ঘন্টায়
দু-তিনটে করে দেখতে পাওয়া যাচ্ছিল। আচ্ছা। তা খুবই ছোট, মানে 10⁻13 খানা নিউট্রিনো প্রতি সেকেন্ডে যাচ্ছে প্রতি স্কোয়ার সেন্টিমিটার দিয়ে। আর ওই অত বড় জলের ট্যাঙ্কের মধ্যে প্রতি ঘন্টায় 2-3টে করে ঘটনা ঘটছিল। তার থেকে বোঝা যাচ্ছে যে নিউট্রিনো কতই দুর্বল ভাবে ইন্টারাক্ট করে। আচ্ছা, এবার রাইনেস কাওয়ান অ্যাকচুয়ালি এটা দেখিয়েছিলেন যে যদি আমি নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা বন্ধ করে দিই তাহলে এই ঘটনাগুলো আর তেমন ঘটছে না। তার থেকে প্রমাণ করা যায় যে ওই নিউট্রিনোগুলো সত্যি ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি থেকে আসছিল। এবং তারা এই রেজাল্ট 1956 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত করেন এবং 1995 সালে রাইনেস এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কাওয়ান তার আগেই 70-এর দশকে মারা গিয়েছিলেন। এবার একটুখানি একটা ছোট কথা এর সাথে বলে রাখি যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে তার থেকে নিউট্রিনো বার করে সেইটাকে গবেষণায় কাজে লাগানো অথবা জলের ট্যাঙ্ক বা অন্য কোনো এই ধরনের জলের ট্যাঙ্কে নিউট্রিনো ডিটেক্টর হিসেবে ব্যবহার করা আধুনিক এক্সপেরিমেন্টও এখনো করা হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে এই খুব চমকপ্রদ আবিষ্কার অবশ্যই, মানে যেটা নাকি কণাবিদ্যায় আরো একটা দিগন্ত খুলে দিল বলা যেতে পারে। সেটা হচ্ছে নিউট্রিনো এবং দুর্বল বলের একই সাথে আবিষ্কার প্রায়। আচ্ছা, এইবারে তাহলে যে প্রশ্নটা মাথায় আসছে বিপ্লব, সেটা হচ্ছে যে তাহলে আমরা সবল, দুর্বল ও তড়িৎচুম্বকীয় বল, এই 3 প্রকার বলের কথা অলরেডি তাহলে এতদিনে বুঝতে পেরে গেলাম। এবারে সবগুলোকে একসাথে জড়ো করে বা একসাথে কিভাবে আমরা একটা মডেল তৈরি করতে পারি যেটা নাকি এই সমস্ত পার্টিকেলের যে আন্তঃক্রিয়াকে একসাথে ব্যাখ্যা করবে, সেই উদ্যোগকেই তো আমরা স্ট্যান্ডার্ড মডেল বলি। তাহলে এই দিকে কিভাবে এবার আমরা ধীরে ধীরে এগুতে শুরু করলাম, সেই গল্পটাতে যদি আমরা আসি। হ্যাঁ, এই বিষয়টা একটুখানি শক্ত, কিন্তু আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, কারণ এর মধ্যে অনেকটাই হয়তো অঙ্ক এবং কারণ তখন সিমেট্রি প্রিন্সিপাল অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা বাদ দিয়ে একটা খুব সহজ একটা সরলীকরণ করে আমি বলার চেষ্টা করছি। সেটা হয়তো পুরোপুরি হয়তো মানে ঠিক বলবো কিনা আমি এদিকে একটু সন্দিহান, তবুও বলছি, ঠিক আছে? যে হয়তো এর মধ্যে অনেক যে গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে আমাকে বাদ দিতে হচ্ছে। না, অবশ্যই, মানে সেটা বোঝাই যায় যে সব কথা তো বলা সম্ভব নয়, কিন্তু মূল দিক যেগুলো নাকি আমাদের এই স্ট্যান্ডার্ড মডেলের গঠনকে উদ্ভাসিত করলো, অন্তত যে যে গবেষণা বা যে পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে, সেইগুলোর কথাই আমরা যদি শুনি। ঠিক, আমরা মানে প্রথমের দিকে বিজ্ঞানীরা যেটা বুঝতে পেরেছিল, তার যে তত্ত্ব তারা ঠিকভাবে লিখতে পেরেছিল, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের। যে এটা বোঝা গিয়েছিল যে একটা ধরা যাক ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। এবং 1950 সালের মধ্যে ফাইনম্যান, সুইঙ্গার, তোমোনাগা এরা সবাই মিলে ইলেকট্রোডাইনামিক্স বা তড়িৎচুম্বকীয় বলের কোয়ান্টাম ফিল্ড থিওরির একটা রূপ লিখে ফেলতে সক্ষম হন। এর মূল বিষয়বস্তু হচ্ছে যে দুটো কণা, তাদের কিছু চার্জ রয়েছে, তারা তাদের মধ্যে তড়িৎচুম্বকীয় বল এর উদ্ভব হবে যদি তারা একটা ফোটনকে আদান প্রদান করে। ফোটনের আদান প্রদানের ফলে তড়িৎচুম্বকীয় বলের উদ্ভব হয়। এই ফোটনকে আমি বলতে পারি এটা একটা মিডিয়েটর বা দূত হিসেবে কাজ করে তড়িৎচুম্বকীয় বলে। তেমন ভাবে সবল বলের জন্য মিডিয়েটরকে বা দূতকে গ্লুয়ন বলা হয়। এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি, আমরা শুধুমাত্র ইউকার থিওরি, আয়নের কথাই বলেছি, কিন্তু অনেকটা সেই রকমই যে দুটো কণা সবল বল বুঝতে পারবে যদি তাদের মধ্যে একটা গ্লুয়ন এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এই সবল বলের তত্ত্বটাকে ইয়াং-মিলস থিওরি বলা হয়, যেটা ওই কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স যেটা আমি আগে বলছিলাম সেটার মতোই, যদিও অনেকটাই কঠিন। কিন্তু এখানে সমস্যা হলো যে গ্লুয়ন বলেও তো আমরা কোনোদিন কিছু দেখিনি। এবার পাউলি, যার কথা একটু আগে আমরা বলছিলাম, যিনি আর কি নিউট্রিনোর ধারণা দিয়েছিলেন, তিনি আবার এই ধারণাটাকে পছন্দ করতেন না। এবং যেহেতু গ্লুয়নও দেখতে পাওয়া যায়নি, তার ফলে এই থিওরিতেও খুব একটা গুরুত্ব দিয়ে লোকে দেখতো না, ইয়াং-মিলস থিওরি। আচ্ছা, এবার দুর্বল বলের ব্যাপারটা একটু বলে নিই। যে দুর্বল বলের ক্ষেত্রে যে ব্যাপারটা একটু আলাদা, যে
দুর্বল বল দুর্বল এই কারণে নয় যে তার মিডিয়েটরটা বাকি কণার সাথে দুর্বলভাবে ইন্টারাক্ট করে, এই কারণে নয়, বরং এই কারণে যে তার মিডিয়েটরটা বেশ ভারী, এবং তার ফলে এই ভারী কণার আদান প্রদানের জন্য যে বল তৈরি হয় সেটা দুর্বল। কিন্তু সবল বলের জন্য মিডিয়েটর বা তড়িৎচুম্বকীয় বলের জন্য যে মিডিয়েটর ফোটন এবং গ্লুয়ন, তাদের কিন্তু কোনো ভর নেই। তাই ইয়াং-মিলস থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিজম যা থিওরি ছিল সেটাকে সরাসরি দুর্বল বলের জন্য ব্যবহার করা সম্ভব হচ্ছিল। এবার কয়েক বছর পরে একটা নতুন ধারণা এলো, তাকে বলা হয় সিমেট্রি ব্রেকিং। এই ধরনের অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ রূপ দেন অনেকজন বিজ্ঞানী মিলে, বার্ডেন, কুপার, শিফার, গ্রিন্সবার্গ, তারপর হচ্ছে ল্যান্ডাউ, অ্যান্ডারসন, নাম্বু, গোল্ডস্টোন, ডোনালাফিনো, তা সবাই মিলে সব বিখ্যাত বিজ্ঞানীরা মিলে এই তত্ত্বের রূপ দেন। এবং প্রথম এটা সুপার কন্ডাক্টরের জন্য হয়েছিল এবং তারপর এটা কণাবিদ্যার মধ্যেও আছে। এই তত্ত্বে দেখানো হলো যে কিভাবে একটা ভারহীন কণা যার কোনো ভর নেই, সে একটা ভর বা মাস পেতে পারে, যেটা একটা যুগান্তকারী ঘটনা ছিল। এবং এই ইয়াং-মিলস থিওরি বা ওই ধরনের থিওরির মধ্যে স্পন্টেনিয়াস এই যে সিমেট্রি ব্রেকিং এর কথা বলছিলাম, সেইটাকে মানে দুটোকে অ্যাকচুয়ালি মিলিয়ে এক ধরনের থিওরি তত্ত্ব লেখা হয় এংলার্ট এবং ব্রাউন, এবং একই সময় আলাদাভাবে পিটার হিগস এবং তারপর গুরালমি, হ্যাগেন এবং কিবুল এরা ওই থিওরিটাকে লেখেন। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা বলে নিই যে 1964 সালে পিটার হিগস দুটো পেপার লিখেছিলেন। তার মধ্যে প্রথমটা ফিজিক্স লেটার বলে একটা জার্নালে ছাপা হয়েছিল। সেকেন্ড পেপারটাকে উনি ফিজিক্স লেটারকে পাঠিয়েছিলেন এবং সেটা রিজেক্টেড হয়ে গেছিল। তখন ওই পেপারটাকে ফিজিক্যাল রিভিউ লেটার বলে আর একটি জার্নালে পাঠান, এবং ওখানে পেপারটা রেফারি হিগসকে বলে যে এংলার্ট এবং ব্রাউজেরও একটা পেপার আছে, এটা মানে হিগস উনি যেটা আর কি ওই ফিজিক্যাল রিভিউ লেটারটাই ছাপা হয়েছে, এবং হিগসকে বলেন যে তুমি যা লিখে পাঠিয়েছো সেটা একটু পরিবর্তন করে দাও। এবং এই পরিবর্তনের জন্য হিগসের পেপারের যিনি শেষের দিকে এটা বলা হয় যে এই থিওরিতে একটা ভরযুক্ত স্কেলার কণা থাকছে, এবং এই কণাটিকেই আমরা আজকে হিগস বোসন বলে জানি। এটা রিভিশনের পরে এসছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার পয়েন্টটা হচ্ছে যে এই পেপার এর রেফারি কে ছিল? রেফারির নাম হলো নাম্বু। আচ্ছা, ঠিক আছে, মানে নাম্বুর কথা আমরা আগেই বলেছি, যারা আর কি সিমেট্রি ব্রেকিং এর বিভিন্ন জিনিসকে নিয়ে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, এবং উনি অ্যাকচুয়ালি রেফারি হিসেবে সাজেস্ট করেছিলেন যে এই জিনিসগুলো ঠিকভাবে মানে পেপারটার মধ্যে থাকা দরকার। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলেই আমার মনে হয়। অবশ্যই। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই যে এই ধারণাকে গ্লাসোর তড়িৎচুম্বকীয় এবং দুর্বল বলের একটা ইউনিফাইড মডেল ছিল তার উপর প্রয়োগ করা, এবং যেটা করেছিলেন ওয়াইনবার্গ এবং সালাম, এটার নামই হচ্ছে আজকের স্ট্যান্ডার্ড মডেল। তার মধ্যে আর কি মানে গ্লাসো একটা থিওরি ছিল, মডেল ছিল, তারপর ওনারা ওয়াইনবার্গ এবং সালাম এই জিনিসটাকে এই ধারণাটাকে যোগ করে এবং সেটাকেই আজকে বলা হয় গ্লাসো ওয়াইনবার্গ সালাম মডেল বা স্ট্যান্ডার্ড মডেল। এই মডেল অনুযায়ী দুর্বল বলের জন্য দুটি চার্জযুক্ত বা আধানযুক্ত মিডিয়েটর থাকা দরকার, দুটো বোসন থাকা দরকার, যার নাম হচ্ছে W+ এবং W-, এবং একটা মিডিয়েটর থাকা উচিত যার কোনো চার্জ নেই, যার নাম হচ্ছে Z0 বোসন বা Z বোসন। এবং আরেকটা মৌল করার এই থিওরির মধ্যে ছিল, এই মডেলের মধ্যে ছিল, এটাকে আগেই আমি বলেছি, যেটাকে বলা হয় হিগস বোসন, যেটা না থাকলে স্ট্যান্ডার্ড মডেলের কণাগুলোর কোনো ভর থাকতো না। এই দিয়েই আমাদের তৈরি হলো স্ট্যান্ডার্ড মডেল। কিন্তু আবার সেই একই সমস্যা যে তখনও কেউ কোনোদিন W বোসন বা Z বোসনের
মতো কোনো কণা দেখতে পায়নি, হিগস বোসন তো দূরের কথা। এবার তেমন কোনো আর কি কণার সন্ধান সেই সময় পরীক্ষায় পাওয়া যায়নি। ডাব্লিউ বোসন হয়তো আছে, এটা কিছু কিছু ভাবে বোঝা যাচ্ছিল, সেটা নিউট্রিনো বা অন্য অন্য ঘটনায় দেখা যাচ্ছিল, যেটাকে বলা হয় চার্জ কারেন্ট। কিন্তু এই ভি বোসন বলে জিনিসটা কোনো রকম ধারণাই তখন ছিল না। আচ্ছা, এইবার সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা এর সঙ্গেই বলে রাখি। আবার আমরা ফিরে যাচ্ছি নিউট্রিনো এক্সপেরিমেন্টে। কয়েকজন বিজ্ঞানী তারা একটা জিনিস নিয়ে কাজ করছিলেন, যে কিভাবে একটা ভালো নিউট্রিনো ডিটেক্টর বানানো সম্ভব যার মধ্যে অনেক নিউট্রিনো ইন্টারাকশন দেখতে পাওয়া সম্ভব। এটা আমরা অনেক সময় আলোচনা করি না, যে আমাদের অনলাইন টিচিং, আমি এই নিউট্রিনোর সাথে অনলাইন টিচিং এর কথা বলছিলাম, যে অনলাইন টিচিং এমন কিভাবে যে অনলাইন টিচিং কে ভালো করা সম্ভব যাতে স্টুডেন্টরা না ঘুমিয়ে পড়ে বা বাড়ি ছেড়ে না পালিয়ে গিয়ে তারা শোনে এবং ইন্টারাক্ট করে। এদেরও মানে আইডিয়াটা অনেকটা তেমনই ছিল, যে এমন কি করা যেতে পারে, এমন একটা নিউট্রিনো ডিটেক্টর বানানো সম্ভব কি যেখানে নিউট্রিনো অন্যমনস্ক নিউট্রিনোরা বেশি বেশি করে ইন্টারাক্ট করে। আচ্ছা, প্রাইমস্টর্ম এক্সপেরিমেন্টও এই প্রবলেমটা ছিল, কিন্তু তারা প্রচুর নিউট্রিনো দিয়ে সমস্যাটা সমাধান করে দিয়েছিল। কিন্তু যদি এমন একটা ঘটনা ঘটে যেখানে নিউট্রিনোর সংখ্যা খুব বেশি নয়, তাহলে তো মানে যদি না ডিটেক্টরটা খুব ভালো হয়, যেখানে বেশি বেশি নিউট্রিনো ইন্টারাকশন হয়, তাহলে তো জিনিসটাই কাজ করবে না। এটা নিয়ে ওনারা খুব ভাবনা চিন্তা করে এবং একটা কোলাবোরেশন বানিয়ে একটা বাবল চেম্বার বানানোর কথা ভেবেছিলেন। এবং অনেক দেশের বিজ্ঞানীরা, বোধহয় 7টা ইউনিভার্সিটি বা ল্যাবরেটরির লোকেরা এসে এই জিনিসটা কাজ করছিল। প্রথমে মানে ফ্রান্সের লোকেরা কাজ করছিল, এবং পরবর্তীকালে আরো সার্ন এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন, আথেন ইউনিভার্সিটি, এরা সবাই একসাথে যোগদান করে এবং এই পরীক্ষার নাম দেওয়া হয় গার্গামেল। আর এটা কিন্তু একটা দানবীর নাম, কোন এক নভেলের। কারণ বেশ মানে বড় সড়ো আর কি দানবী, কারণ এখানেও আমরা একটা বড় সড়ো নিউট্রিনো ডিটেক্টরের কথা বলছি। ঠিক আছে, এবার তাদের যে প্রশ্ন হচ্ছে, যে তাদের যে প্রপোজাল তারা যেটা জমা দিয়েছিল, যে তাদের উদ্দেশ্য কি ছিল, তারা খুব সম্ভবত যে উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রিনোদের ক্রস সেকশন মাপা, এবং আগে আমি বলেছি যে পার্টন যারা কিনা প্রোটনের মধ্যে থাকে, তাদের সম্পর্কে কিভাবে আরো বেশি জানা যায় নিউট্রিনো বিম দিয়ে, সেটা বোঝার চেষ্টা করছিল। কিন্তু এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল, যে তারা ওই প্রপোজাল সার্নকে জমা দিয়েছিল, এবং সার্নের যথেষ্ট টাকা পয়সা না থাকার জন্য সার্ন কাউন্সিল এই প্রপোজালটাকে বাতিল করে দেয়। খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু তখন সম্ভবত তৎকালীন যে ডিরেক্টর জেনারেল সার্নের ওয়াইসকপ, তিনি তার এক্সিকিউটিভ পাওয়ার কাজে লাগিয়ে এই প্রপোজালটাকে পার্সোনালি অ্যাপ্রুভ করেন। এবং আমার ধারণা এই ঘটনাও সার্নের ইতিহাসে খুব বেশিবার ঘটেনি। আচ্ছা, এখানে একটা বলতে গেলে এক ধরনের লাক ফ্যাক্টর, প্রথম লাক ফ্যাক্টর হচ্ছে এইটা, যে একটা প্রজেক্ট যেটা মানে ফার্স্টে অ্যাপ্রুভ হয়নি, তারপর অ্যাপ্রুভ হয়েছিল। আচ্ছা, কয়েক বছরের মধ্যেই যন্ত্র কাজ আরম্ভ করে দেয়, এবং সার্নেরই বানানো একটা উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রিনো বিম ডিটেক্টরের মধ্যে দিয়ে পাঠানো হতে থাকে। আচ্ছা, এবার যদি নিউট্রিনো ওই মানে বড় বাবল চেম্বারের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে তাতে ছবি তুলে নেওয়া হতো, বিভিন্ন দিক থেকে ক্যামেরা দিয়ে সেই ঘটনাটা ছবি তুলে নেওয়া হতো। এবার তারা প্রচুর ছবি তুলেছিল, প্রায় 7 লক্ষ ছবি তারা তুলে ফেলে। এবার ওই ছবিগুলোকে দরকার ছিল বিশ্লেষণ করার। এবার মূলত তরুণ বিজ্ঞানীরা এই ছবিগুলোকে নিয়ে বসতো এবং দেখতো যে সেই ছবির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিনা। মানে ভেবে দেখ কত কঠিন জিনিস ছিল, যে কত 7 লক্ষ ছবি দেখে দেখে বোঝা যে তার মধ্যে কিছু মজাদার কিছু আছে কিনা। আচ্ছা, বেশ শক্ত ব্যাপার। এবং 1972-এর শেষের দিকে আথেন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানীরা একটা অদ্ভুত ছবি খুঁজে পেলেন। এখানে আবার আর একটা লাখ কাজ করেছিল বলতে গেলে। প্রথমে যে ছবিটা দেখা গিয়েছিল, সেটাকে মানে যে প্রথম দেখেছিলেন
তার মনে হয়েছিল এটা একটা সাধারণ ছবি এবং সে তিনি আর কি বলেছেন ঠিক আছে এর আগে দেখা দেওয়ার তো দরকার নেই। কিন্তু ওখানে আরেকজন স্টুডেন্ট ছিল যে বুঝতে পারে, যার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক হ্যাসার্ড। সে বুঝতে পারে যে এই ছবির মধ্যে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে এবং সে সেই ছবিটাকে নিয়ে গিয়ে একজন প্রফেসরকে দেখায় এবং সেই প্রফেসর অত্যন্ত এক্সাইটেড হয়ে ওঠেন এবং গোটা কোলাবোরেশনে একটা খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কি ছিল সেই ছবিতে? এটা একটা খুব ইম্পর্টেন্ট ছবি আর কি আমাদের পার্টিকেল ফিজিক্সের। আচ্ছা, সেটা হচ্ছে যে ছবিটা দেখা গেল যে সব বইতেই আমার মনে হয় এই ছবিটা দেয়া থাকে অ্যাকচুয়ালি, গার্গামেলের একটা বাবুল চেম্বারের ছবি। কিন্তু ছবিতে কি ছিল? ছবিটা দেখা গেল নিউট্রিনো একটা ইলেকট্রনকে আঘাত করেছে, কিন্তু নিউট্রিনোটা পরিবর্তিত হয়নি, পরিবর্তিত হয়ে কোনো চার্জ কণা বানায়নি। এটা যদি আগেই বলছিলাম যে চার্জ কারেন্ট ইন্টারঅ্যাকশন যেটা ডাব্লিউ থেকে তৈরি হয়, সেখানে নিউট্রিনোটা তাহলে হয়তো ইলেকট্রন বা মিউনে পরিবর্তিত হয়ে যেত। এই ঘটনা কিছু দেখা গিয়েছিল, কিন্তু এখানে নিউট্রিনোটা নিউট্রিনোই থেকে গেছে, কিন্তু ইলেকট্রনটা ধাক্কা খেয়েছে। এইবার এর মানে হচ্ছে যে নিউট্রিনোটা একটা আধানহীন বা জিরো চার্জ কণা ওই ইলেকট্রনটার সাথে এক্সচেঞ্জ করেছে, বিনিময় করেছে। কিন্তু নিউট্রিনোর তো কোনো চার্জ নেই, সুতরাং ওই যে আধানহীন কণাটা ওরা নিজেদের মধ্যে বিনিময় করেছে সেটা ফোটন হতে পারে না। তাহলে কি এটা স্ট্যান্ডার্ড মডেল জেড বোসন, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম? এইবার 1973 সালে গার্গামেল কোলাবোরেশন দুটো পেপার ছাপায়, আবার ফিজিক্স লেটার্সেই, যেখানে তারা দেখায় যে শুধুমাত্র নিউট্রিনো যে ইলেকট্রনের সাথেই এই ধরনের আধানহীন কণা এক্সচেঞ্জ করেছে বা বিনিময় করেছে তা নয়, তারা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের সাথেও এরকম ঘটনা ঘটিয়েছে। ঠিক আছে, এই সময় ফার্মি ল্যাবও এই ধরনের ঘটনা দেখতে পায় বলে দাবি করে। এবার এই পরীক্ষার ফলাফল কত ইম্পর্টেন্ট ছিল, কারণ গার্গামেল এক্সপেরিমেন্ট কিন্তু এই যে জেড বোসন খোঁজার জন্য কিন্তু তৈরি হয়নি, কারণ নিউট্রিনো অন্য কিছু দেখার জন্য তৈরি হয়েছিল এবং তাদের যদি প্রপোজাল দেখা যায়, তাদের এই নিউট্রাল কারেন্টের বা জেড বোসন খোঁজার প্রায়োরিটি লিস্টে এটা 5 বা 8 নম্বরে ছিল। তারা কখনোই আশা করেনি যে তারা এরকম কিছু দেখতে পাবে। তারা ওই পার্ট 1 ডাব্লিউ বোসন অন্য অনেক কিছু জিনিস নিয়ে তারা উৎসাহিত ছিল, কিন্তু তারা আশা না করা সত্ত্বেও এই রেজাল্ট তারা পেয়েছিল, যেটা পুরো জিনিসটাকেই পরিবর্তন করে। এবং এই পরীক্ষার ফলাফলকে যদি স্ট্যান্ডার্ড মডেলের ক্যালকুলেশনের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় যে ডাব্লিউ এবং জেড বোসন আছে এবং তাদের ভর মোটামুটি 100 GeV 100 গিগা ইলেকট্রন ভোল্টের নিচেতেই রয়েছে। মোটামুটি 70 থেকে 100 গিগা ইলেকট্রন ভোল্টের মধ্যেই তাদের ভর হতে হবে। এই পরীক্ষা বলে দেয় যে তার থেকে বড় হতে পারে না ডাব্লিউ বা জি বোসনের মাস। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখান থেকে আমরা একটা আপার লিমিট পাচ্ছি, যে এর থেকে বড় হতে পারে না। এবং স্ট্যান্ডার্ড মডেল বলে যে এই কণা ডাব্লিউ বোসন বা জি বোসন এটা আমি ইলেকট্রন এবং কোয়ার্কের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। সুতরাং যদি আমার কাছে একটা ইলেকট্রন এবং পজিট্রনকে আমি সংঘর্ষ করাই, তাহলে এই জি বোসন তৈরি হতে পারে। অথবা যদি প্রোটন অ্যান্টি প্রোটনকে যদি আমি যথেষ্ট শক্তি সম্পন্ন প্রোটন এবং অ্যান্টি প্রোটনকে যদি ধাক্কা মারি, তাহলেও এই জি বোসন তৈরি হতে পারে। কিন্তু সেই প্রোটন বা অ্যান্টি প্রোটন তাদের শক্তি খুব বেশি হতে হবে, কারণ এই জিনিসটার ভর কিন্তু 100 GeV কাছাকাছি। ঠিক। আচ্ছা, এবার কিন্তু এখানে আমার একটা ঝামেলার ব্যাপার ছিল যে তখন এরকম কোনো ইলেকট্রন পজিট্রন কোলাইডার কিছু ছিল না, বা হ্যাড্রন কোলাইডার ছিল না, যে কিনা 100 GeV কণা তৈরি করতে পারে। সানের একটা প্রোটন প্রোটন কোলাইডার খুব সম্ভবত ছিল, যার সেন্টার অফ মাস এনার্জি বা মোটামুটি সেটা 60 GeV মতো ছিল। এমন কোনো ইলেকট্রন পজিট্রন কোলাইডারও ওই রকম কিছু ছিল না। তাহলে এই কণাগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু তৈরি করবো কি করে? এই সময় আমি যখন মনে করতে পারছি যে ইউএস কোনো একটা প্রপোজালকে রিজেক্ট করে, ওরা একটা হ্যাড্রন কোলাইডারের ধারণাকে রিজেক্ট করে। আমি নামটা ভুলে গেছি, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই সময় একটা ঘটনা ঘটেছিল। কিন্তু এইখানে একজন বিজ্ঞানী যার নাম কার্লো রুবিয়া, তিনি একটা প্রস্তাব দেন যে
সার্নে একটা এসপিএস বলে একটা জিনিস আছে, সেটাকে এসপিপি বার এসে চেঞ্জ করে দেওয়া সম্ভব। আচ্ছা, এই এসপিএস জিনিসটা কি? এটা হচ্ছে অনেকটা সেই রাদারফোর্ড এক্সপেরিমেন্টের মতো একটা জিনিস, যেখানে একটা 400 GeV এনার্জির একটা প্রোটন ঘুরে গিয়ে একটা জিনিসের ওপর গিয়ে আঘাত করে। এটা একটা ফিক্সড টার্গেট এক্সপেরিমেন্ট। এখানে একটা টানেল টাইপের জিনিস রয়েছে। কার্লো রুবিয়া প্রস্তাব দেন ওই টানেলের মধ্যে, ওই যে স্টোরেজ, তার মধ্যে যদি আমি অ্যান্টিপ্রোটন ইনজেক্ট করে দিই, তাহলে ওই একই ম্যাগনেটিক ফিল্ড যাবতীয় জিনিসের মধ্যে, ওই একই সেটআপের মধ্যে ওই অ্যান্টিপ্রোটনও অ্যাকচুয়ালি শক্তি বাড়িয়ে নিতে পারবে এবং তাকে আমি প্রোটন এবং অ্যান্টিপ্রোটনের সাথে ধাক্কা ঘটানো সম্ভব করতে পারবো। ওটা একটা ফিক্সড টার্গেট এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু সেটাকেই উনি কোলাইডার এক্সপেরিমেন্টে পরিবর্তনের কথা বলেন। ঠিক আছে, যাই হোক, মানে এবং তারা দেখান যে এই জিনিসটা কি করে পরিবর্তন করা সম্ভব। এবং 1981 থেকে এই জিনিসটা চালু হয় এবং 1982 ডিসেম্বর মাসে তৎকালীন সার্নের ডিরেক্টর জেনারেল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে একটা গোপনীয় চিঠি লিখে জানান যে তারা ডাব্লু বোসন মোটামুটি দেখতেই পেয়ে গেছেন এবং ঘোষণা করা, ডাব্লু বোসনের ঘোষণা করা যে আমরা দেখতে পেয়েছি, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্গারেট থ্যাচারই বা কেন হঠাৎ করে, মানে সার্নের ডিরেক্টর জেনারেল কেনই বা মার্গারেট থ্যাচারকে চিঠি লিখবেন? তার কারণ হচ্ছে যে উনি ওই 1982 সালেই সার্নে এসেছিলেন, সার্নে ঘুরে গিয়েছিলেন মার্গারেট থ্যাচার, এবং উনি বলেছিলেন যে উনিও দুর্বল বল নিয়ে জানতে ভারী আগ্রহী, তাই যদি কিছু ঘটে তাহলে ওনাকে যেন জানানো হয়। আচ্ছা, ঠিক আছে, সেই জন্য এরকম একটা গোপনীয় চিঠি লেখা হয়েছিল, সেটা এখনো আছে আর্কাইভে, মানে কোথাও পাওয়া সম্ভব। আচ্ছা, এবার 1983 সালে জানুয়ারি মাসে পরপর দুটো সেমিনার হয়, সেটাকে বলা হয়, মানে এই পরীক্ষার একাধিক রকম ডিটেক্টর ছিল, যেগুলোকে বলা হয় UA1 এক্সপেরিমেন্ট, UA2 এক্সপেরিমেন্ট, এগুলো তো বিভিন্ন অংশ আর কি ডিটেক্টর, যেরকম আমাদের ইলেকট্রিক CMS অ্যাটলাস, ওই এক্সপেরিমেন্টের UA1, UA2 এরকম এক্সপেরিমেন্ট ছিল, UA6 পর্যন্ত। আচ্ছা, এবার তারা একটা জানুয়ারি মাসে ভিড়ে ঠাসা সার্নের অডিটোরিয়ামে ঘোষণা করেন যে UA1 এক্সপেরিমেন্ট 6টা ডাব্লু বোসন দেখতে পেয়েছে এবং UA2 4টে ইভেন্ট দেখতে পেয়েছে। এটা এই যে ভিড়ে ঠাসা অডিটোরিয়াম আমরা 2012 সালেও আবার দেখেছিলাম না? হ্যাঁ, ঠিক 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 বোসন আবিষ্কারের ক্ষেত্রে। ঠিক। আর কিছুদিন পর জি বোসনেরও হদিশ পাওয়া যায় ওই এক্সপেরিমেন্ট থেকেই। ঠিক আছে, এইবার 1983 সালেরই আমি কথা বলছি, যে সেই সময় নিউ ইয়র্ক টাইমস লিখেছিল যে ইউরোপ 3 US নট ইভেন Z0। এটা বেশ মজাদার ব্যাপার, কারণ ইউরোপ 3 বলতে কি বোঝায় না, তারা W+W-V 3টে কণাই আবিষ্কার করে ফেলেছে, আর US নট ইভেন Z0, মানে সেখানে এই ধরনের কণাগুলো কিছুই আবিষ্কার হয়নি। ঠিক। এবং তারা ওই ধরনের যে প্রপোজাল ছিল, তারা অলরেডি বলেছে আমাদের পয়সা নেই, আমরা করতে পারবো না। সুতরাং তারা এক ধরনের মানে সুযোগ হারিয়েছিল সেই সেন্সে। এবার মানে ডাব্লিউ এবং জেড বোসন আবিষ্কার হওয়ার পর মানুষের মধ্যে তেমন কোনো সন্দেহ ছিল না যে স্ট্যান্ডার্ড মডেল ঠিক, এবং যদিও এর আগে গ্লাসো ওয়াইনবার্গ সালাম নোবেল প্রাইজ পেয়ে গিয়েছিলেন, কারণ হচ্ছে যে ওটা ওই গার্গামেল এক্সপেরিমেন্ট থেকেই বোঝা গিয়েছিল যে জি বোসন আছে, কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকে, এই রেজাল্ট থেকে কার্লো রুবিয়া এবং ভ্যান্ডার মির, এই দুজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান। আচ্ছা, খুবই চমকপ্রদ সব গল্প। বিপ্লব, আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই। সেটা হলো যে কার্লো রুবিয়ার ব্যাপারটা তো বোঝা গেল, তুই বললি যে উনি এই কিভাবে জেড বোসন আবিষ্কার করা যাবে সেই প্রস্তাবনার সাথে সরাসরি যুক্ত ছিলেন, কিন্তু এই ভ্যান্ডার মিয়ারের কথা বলছিস যে উনি নোবেল পেলেন একই সাথে, সেটা কেন? হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভ্যান্ডার মিরের কথা আমি বলিনি, কিন্তু উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন একটা পদ্ধতি আবিষ্কার করার জন্য যাকে বলা হয় স্টোক্যাস্টিক কুলিং। এবার আইডিয়াটা হচ্ছে এরকম যে ওই যে আমি বলছিলাম না যে সার্নের ওই যে যন্ত্রের মধ্যে ওই যে রিং, যেটা স্টোরেজ রিং, তার মধ্যে প্রোটন তো ছিল,
তার মধ্যে অ্যান্টিপ্রোটনকে ইনজেক্ট করে দেওয়া হোক। হুম, হুম, কিন্তু যে কোনো আমার কাছে যদি কিছু অ্যান্টিপ্রোটন থাকে এবং তার মধ্যে যদি আমি মানে ওই রিং এর মধ্যে যদি আমি কিছু অ্যান্টিপ্রোটন ইনজেক্ট করে দিই তাহলে কিন্তু চলবে না। আচ্ছা, কারণ এবং সেটা একমাত্র চলতে পারে যদি আমি ওই অ্যান্টিপ্রোটন গুলোকে এমন ভাবে পরিবর্তন করে একই রকম শক্তিতে যদি না আনতে পারি, দিয়ে তারপর যদি আমি ওই স্টোরেজ রিং এর মধ্যে ইনজেক্ট না করতে পারি তাহলে পরীক্ষাটাই করতে পারে না, আচ্ছা, মানে পরীক্ষাটাই কাজ করবে না। এবং উনি দেখিয়েছিলেন যে এই অ্যান্টিপ্রোটনকে কি করে, মানে অনেক রকম শক্তির অ্যান্টিপ্রোটনকে এই কুলিং মেথড দিয়ে কি করে একই রকম এনার্জির অ্যান্টিপ্রোটন বানানো যায় এবং কি করে ওটাকে এই স্টোরেজ রিং এর মধ্যে ইনজেক্ট করা যায়, সেটা একটা যুগান্তকারী আইডিয়া ছিল। না হলে কিন্তু এই পরীক্ষাটা করা সম্ভবই ছিল না। হুম, সেই জন্যই উনি ওনার এই অসাধারণ, ওনার এই অবিশ্বাস্য মানে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ উনি যেটা পার করেছিলেন তার জন্যই আর কি উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, এবারে আমরা মানে সবসময় এই কথাটাই বলছি বারবার যে আমাদের সবসময় দেখছি যে তাত্ত্বিক কণাবিদ্যা আর পরীক্ষামূলক দিক সবসময় একে আর একজনের হাত ধরেই এগিয়ে চলেছে না। ঠিক, যে যদি একজন যদি কমজোরি হয়ে পড়ে তাহলে কিন্তু আর উন্নতি সম্ভব না। এটা আমরা প্রতিবারই দেখছি, এক ধরনের আইডিয়া আসছে এবং সেখান থেকে একটা যুগান্তকারী আবিষ্কারও আসছে। যেরকম এই আমরা রাইনেস্কাওয়ান এক্সপেরিমেন্টের কথা বললাম, গার্গামেলের কথা বললাম, এই UA1 এক্সপেরিমেন্টের কথা বললাম। এখানে অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাদ দিয়ে চলে গেছি সময়ের অভাবে। অনেক বিখ্যাত বিজ্ঞানীদের কথা আমরা বলতে পারিনি হুম, হুম, এবং অনেক অসাধারণ পরীক্ষাও আমরা বাদ দিয়ে চলে গেছি। যেমন ধরো যাক গ্লুয়নের আবিষ্কার, প্যারিটি ভায়োলেশন, উজ এক্সপেরিমেন্ট, সিটি ভায়োলেশন, টপ কোয়ার্ক, চার্ম বটম সব কোয়ার্কের আবিষ্কার, নিউট্রিনোদের আবিষ্কার, নিউট্রিন অসিলেশন, রিনর্মালাইজেবিলিটি, এমন অনেক অনেক ঘটনা যার লিস্ট খুবই বড়। আমরা সব সেগুলো বাদ দিয়ে চলে গেছি এবং অনেক মজাদার গল্প আমরা বাদ দিয়ে দিয়েছি। যেমন ধরা যাচ্ছে আব্দুস সালাম কিভাবে পাউলির দ্বারা ডিমোটিভেটেড হয়েছিল। আচ্ছা, স্ট্যান্ডার্ড মডেলের একটা ইম্পর্টেন্ট ব্যাপারই হচ্ছে যে লেফট রাইট সিমেট্রি এক ধরনের ভায়োলেশন, যে নিউট্রিনো কিভাবে ডাব্লু বোসনের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, এবং সেইটা উনি একটা পেপার লিখেছিলেন এবং উনি পাউলিকে দিয়েছিলেন। এখানে একটা ছোট্ট গল্প বলেনি যে ওনাকে বোধহয় সালামকে বোধহয় ওনার পিএইচডি সেই থিসিস ডিফেন্সে জিজ্ঞেস করেছিলেন কোনো এক বিজ্ঞানী, যার নাম আমি ভুলে গেছি, যে আচ্ছা ফোটন বা এগুলোর তো ভর হয় না, সেটা আমরা জানি কেন হয় না, কিন্তু নিউট্রিনোর কেন ভর হয় না, নিউট্রিনোর ভর কেন শূন্য? তাতে সালাম খুব দুঃখ পেয়েছিলেন, কারণ এটা একটা পিএইচডি ডিফেন্সের প্রশ্ন যার উত্তর কেউ জানে না। ঠিক আছে, এবং পরে এটা নিয়ে উনি ভাবতে ভাবতে অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটার মধ্যে এসেছিলেন এবং পরে অ্যাকচুয়ালি ওই লোকটির কাছে উনি গিয়েছিলেন ওনার এই আইডিয়াটা নিয়ে, যে এই সিমেট্রি ভায়োলেশন, এবং তিনিও খুব একটা খুশি হননি এই আইডিয়াটা নিয়ে। তখন উনি পাউলির কাছে গিয়েছিলেন ওই পেপারটিকে নিয়ে, এবং পাউলি পেপার পড়ে বলেছিলেন যে, মানে লিখে দিয়েছিলেন যে, গিভ মাই রিগার্ডস টু মাই ফ্রেন্ড সালাম অ্যান্ড টেল হিম টু থিঙ্ক অফ সামথিং বেটার। আচ্ছা, স্ট্যান্ডার্ড মডেল নিয়ে উনি যে ধারণাটা উনি পেয়েছিলেন সেটা পাউলির আর কি খুব ভালো লাগেনি এবং বলেছেন যে ভালো কিছু করতে, এগুলো খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু আমরা মানে এখানেই স্ট্যান্ডার্ড মডেল নিয়ে থামতে পারি। আচ্ছা বিপ্লব, তাহলে আমরা এতক্ষণ তোর কাছে যে গল্পগুলো শুনলাম সেইটার ফলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে WZ ইত্যাদি বোসনের আবিষ্কার এবং অন্যদিকে গ্লুয়নের আবিষ্কার এবং তাছাড়া তড়িৎচুম্বকীয় বল তো বহুদিন আগেই আবিষ্কৃত হয়েছে। তার ফলে স্ট্যান্ডার্ড মডেলের যে চেহারাটা সেটা প্রায় পরিপূর্ণ রূপ ধারণ করলো এই সমস্ত পরীক্ষার দ্বারা। শুধু যে একমাত্র কণা যেটা বাকি রয়ে গেল এখনো পর্যন্ত আলোচনায়, সেটা হচ্ছে হিগস বোসন। এবং এটা আমরা শুনেছি বিশ্বরূপদার সাথে আলোচনা যেটা হয়েছিল মৌলকণার তত্ত্ব তালাশ অনুষ্ঠানে, সেটা হচ্ছে তার আবিষ্কার হয়
সমসাময়িক যে এক্সপেরিমেন্ট যেটা আমাদের চলছে, লার্জ হেড্রন কোলাইডার এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে 2012 সালে। এবং সেই আবিষ্কার এতটাই গুরুত্বপূর্ণ এবং তার ডিটেলসটা এতটাই চমকপ্রদ যে আমার মনে হয় সেটা হয়তো একটা আলাদা আলোচনার দাবি রাখে, তাই না? ঠিক। তো কাজী আমি তোকে হিগসের আবিষ্কার এবং এলএইচসি সম্পর্কে আর ডিটেলসে জিজ্ঞেস করব না, কিন্তু এখন তাহলে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড মডেল একটা যে সাকসেসফুল যে থিওরি বা ফ্রেমওয়ার্ক, যেটা নাকি আমাদের দৃশ্যমান বস্তু জগতের আন্তঃসম্পর্ক মোটামুটি ভালোভাবেই ব্যাখ্যা করতে পারে, সেটা বোঝা যাচ্ছে। এবং তার মধ্যে লুকিয়ে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টের ইতিহাস, যা তুই আমাদের সামনে তুলে ধরলি। এবং আমার ধারণা এগুলো বহু সময় কোনো টেক্সট বুকে লেখা থাকে না, এবং আমার মনে হয় এটা শুনে আমাদের শ্রোতা বন্ধুদের অনেকেই অনেক উপকৃত হবেন। কিন্তু যে প্রশ্নটা আমি তোকে পরিশেষে করতে চাইবো, যে সেটা হচ্ছে যে আমাদের কণাবিদ্যার তাহলে সামনে আর কি কি পাওয়ার আছে, বা বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা সামনে কিভাবে ঠিক তাকাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কি, সেই দিকে যদি তুই আমাদের একটু বলিস। ঠিক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হিগস আবিষ্কারের পর আমাদের মনে হতেই পারে যে আমরা স্ট্যান্ডার্ড মডেলের যে লাস্ট শেষ কণা, যেটা মিসিং পিস ছিল, সেটাকে আমরা ধরে ফেলেছি। ঠিক। সুতরাং আর কণাবিদ্যার এটাই শেষ, আর কিছুই করার নেই। কিন্তু আমি এটা বলতে চাই যে এলএইচসির অন্যতম উদ্দেশ্য ছিল হিগস বোসন আবিষ্কার করা, কিন্তু অন্যতম উদ্দেশ্য, কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে আর কি উদ্দেশ্য ছিল এলএইচসির? প্রথমত, আমরা জানি না যে হিগস বোসন আমরা খুঁজে পেয়েছি 2012 সালে এলএইচসিতে, তার সব ধর্মই স্ট্যান্ডার্ড মডেলের সাথে মেলে কিনা এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি, এবং আরো পরীক্ষা নিরীক্ষা করার দরকার। এবং এলএইচসি এক্সপেরিমেন্ট ধরা যাক নেক্সট 20 বছর ধরে এই জিনিসটাকেই মাপার চেষ্টা করবে যে হিগস বোসনের যাবতীয় ধর্ম স্ট্যান্ডার্ড মডেল যা বলে গেছে তার সাথে তারা চুলচেরা বিশ্লেষণ করে দেখবে যে সবকিছু মিলছে কিনা। যদি না মেলে তাহলেই সেটা কিন্তু একটা আবার ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আবিষ্কার। আর আরেকটাও প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মডেল যে এটাই কি শেষ সত্য, নাকি এর মধ্যেও আরো কিছু লুকিয়ে আছে যেটা আমরা দেখতে পাইনি। আচ্ছা, এখানে একটু মজা করে নেওয়া যাক যে আমরা সবাই একটা অল্প খাওয়া আপেলের ছবি দেখেছি, ঠিক আছে? বুঝতে পেরেছি। কিন্তু সেই আপেলের বাকি অংশটা আমরা কোনোদিন দেখিনি, তাই নাকি? আমরা সবসময় ওই খাওয়া আপেলের ছবি দেখেছি। এখানে ব্যাপারটা আলাদা। আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে ওই অল্প খেয়ে নেওয়া অংশটা, আর তার পুরো আপেলটা আমরা এখন দেখতে পাইনি। আমরা ওই ছোট টুকরোটা দেখতে পেয়েছি, বড় টুকরোটা দেখতে পাওয়া যায়নি। আর ওই ছোট অংশটা যদি বাকি অংশ যেটাকে আমরা পাইনি সেটার সাথে যদি জোড়া যায়, তাহলেই একটা পুরো আপেল দেখা সম্ভব হবে। মনে রাখা দরকার যে স্ট্যান্ডার্ড মডেল কিন্তু একটা মডেল, তারও কিন্তু নানা সমস্যা রয়েছে যার কোনো উত্তর আমরা এখনো পাইনি। আমরা যেটুকুনি আলোচনা করেছি তাতে দেখা যাচ্ছে যে কয়েক রকম কণা আছে, এই কোয়ার্ক, এই সেই, কিন্তু তাদেরকে কিছুভাবে আমরা সাজাতে পারছি। কিন্তু আবার সেই একই প্রশ্ন ফিরে আসছে যে এইভাবে সাজানো কেন কেন স্ট্যান্ডার্ড মডেল এমন? এর কিন্তু কোনো উত্তর আমাদের নেই। যেমন ধরা যাক যে ইলেকট্রনের যে ভর, তার চেয়ে টপ কোয়ার্কের ভর কয়েক লক্ষ গুণ বড়, কিন্তু এটা কেন সেটা আমরা জানি না। সুতরাং স্ট্যান্ডার্ড মডেল নিজেই আর কি একটা প্রহেলিকা, যে কেন কোনটা এরকম কেন সেটা আমরা কিছুই জানি না। শুধু আমরা জানি যে জিনিসটা ঠিক, কেন ঠিক এটা সম্পর্কে আমরা ভালো করে জানি না। এবং কেন, এই প্রশ্নটা তো বিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক। এবং আরেকটাও কথা সত্যি, যে সত্যি করে বলতে কি স্ট্যান্ডার্ড মডেল এই বিশ্বের হয়তো 4% পদার্থের জন্যই হয়তো কাজ করবে, বাকি 96% সম্পর্কে আমরা কিছুই জানি না। সেটা নিয়ে হয়তো তুই আগের দিন আলোচনা করেছিস যে ডার্ক ম্যাটার, তার একটা অংশ নিয়ে তুই আলোচনা করেছিস। তাই প্রশ্নটা হচ্ছে যে এমন কি একটা তত্ত্ব লেখা যায়
যাতে স্ট্যান্ডার্ড মডেল ছাড়াও আরো কিছু রয়েছে এবং তারা স্ট্যান্ডার্ড মডেলের যে সমস্যা সেগুলো দূর করতে পারে। অ্যাকচুয়ালি এরকম অনেকগুলো ধারণাই আমাদের কাছে আছে, যেমন সুপার সিমেট্রি, এক্সট্রা ডাইমেনশন, এরকম অনেক ধরনের আমাদের কাছে ধারণা রয়েছে। এবং এলএইচসি এক্সপেরিমেন্ট বা অন্য যে এক্সপেরিমেন্ট গুলো এখন চলছে, শুধু এলএইচসি নয়, তাদের প্রধান কাজই হলো এই ধরনের যে তত্ত্ব যারা কিনা বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেল তাদেরকে খুঁজে বার করা। আমরা এইভাবে শেষ করতে পারি একটা উদাহরণ দিয়ে, যে ধরা যাক একটা ট্রেজার হান্টের খেলা, বা ধরা যাক একটা কিছু আমরা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি। যে কিছু মানুষের ধারণা যে একটা মরুভূমির মধ্যে একটা গুপ্তধন লুকানো রয়েছে। মরুভূমিটা বিশাল বড়, তাই একজন যে গিয়ে সবকিছু খুঁড়ে ফেলে গুপ্তধন বার করে ফেলবে তার সম্ভাবনা খুব কম। তাই দরকার অনেকজন মানুষ, যাদেরকে আমরা কোলাবোরেশন বলতে পারি, অনেক মানুষের দরকার। এবং এরপর কি করা উচিত? সবচেয়ে স্বাভাবিক হবে যে মরুভূমিটাকে কয়েকটা ছোট ছোট সেকশনে ভেঙে নেওয়া এবং ছোট ছোট দল তৈরি করে সেই সব জায়গায় ওই গুপ্তধনকে খোঁজা। যেমন কাউকে বলা হলো যে যাও তুমি উত্তর দিকে গিয়ে খোঁজো, আমি দক্ষিণ দিকে যাই। এবার এই ধারণার কয়েকটা সমস্যা আছে আমি দেখতেই পাচ্ছি। যে প্রথমত হচ্ছে যে আমরা নিশ্চিত, প্রথম একটা ভালো কথা যে আমরা নিশ্চিত যে গুপ্তধন আছে, কিন্তু বালির কত নিচে আছে সেটা আমরা জানি না। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটা আরো গোলমেলে, সেটা হচ্ছে যে গুপ্তধনটা যে ঠিক কি সেটাও আমরা ভালো জানি না। গুপ্তধনটাকে কেমন দেখতে, এতে কিছু ধারণা আছে। যে যেমন আমরা যেটা বলছি যে নিউজ ফিজিক্সকে মানে বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেলকে কেমন দেখতে, সেটা আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, কিন্তু সেই যে ধারণাগুলো যে সব ঠিক সেরকম বলা যাবে না। তার ফলে এমনও হতে পারে যে আমরা অলরেডি গুপ্তধন পেয়ে গেছি, কিন্তু আমরা জানি না যে আমরা গুপ্তধন পেয়ে গেছি। আচ্ছা। আর একটা হচ্ছে যে টেকনোলজিক্যাল একটা চ্যালেঞ্জ রয়েছে। ধরা যাচ্ছে আমরা মাঝে মধ্যেই বালি খুঁড়তে গিয়ে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, যে বিশাল বিশাল ধরা যাক পাথর পাচ্ছি। এবার সেটাকে হয়তো মানে ওভারকাম করতে হবে, আমাদের সরাতে হবে সেই পাথরকে। আমরা বলতে পারি তাহলে কি খোঁড়া বন্ধ করে দেবো, কিন্তু এমনও তো হতে পারে ঠিক পাথরের তলাতেই গুপ্তধনটা রয়েছে। তাই দরকার হচ্ছে খুব এফিসিয়েন্ট টেকনোলজি, যেটা হয়তো বিশাল জায়গাকে খুঁড়ে ফেলতে পারবে এবং ওই পাথর টাথর যে ধরনের আর কি বাধা আছে সেটাকে দূর করতে পারবে। আর একটা, এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এটা ভাবা যে গুপ্তধনটা ঠিক কেমন হতে পারে, কারণ ওটাও যদি আমি না জানি তাহলে কিন্তু আমরা গুপ্তধনটা মিস করে যেতে পারি। এই দুটো জিনিসই দরকার। এবার আমাদের কণাবিদ্যার অবস্থাটাও ঠিক এমন। আমরা মোটামুটি জানি যে স্ট্যান্ডার্ড মডেলে পরে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু ঠিক কি আছে সেটা আমরা জানি না। আর কোন এনার্জিতে গেলে দেখতে পাবো তাও আমরা জানি না। এটা আমার কাছে বালি খোঁড়ার মতো। আর গুপ্তধনটা কি সেটা হচ্ছে আমাদের ফিজিক্স বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেল। অনেক ধরনের ধারণা আছে, কিন্তু কোনটা ঠিক জানি না। তাই জন্য এই সমস্যাকে যদি আমরা অ্যাটাক করতে চাই তাহলে হয়তো বিভিন্ন দিক থেকেই করতে হবে। তাই জন্য শুধুমাত্র এলএইচসি নয়, আমরা বিভিন্ন দিক দিয়েই এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করি। যেমন ধরা যাক নিউট্রিনো এক্সপেরিমেন্ট, ফ্লেভার ফিজিক্স এক্সপেরিমেন্ট যেরকম এলএইচসি-বি বা বেল এক্সপেরিমেন্ট, ডাইপোল মোমেন্ট এক্সপেরিমেন্ট, লেপটনের রেয়ার ডিকে খোঁজার এক্সপেরিমেন্ট, ডার্ক ম্যাটারের ডিরেক্ট ডিটেকশন, ইনডিরেক্ট ডিটেকশন এক্সপেরিমেন্ট, এরকম অজস্র এক্সপেরিমেন্ট রয়েছে। এটাকে আমি যেটা ভাবছিলাম যে গোটা মরুভূমিটাকে আমরা কয়েকটা সেকশনে ভেঙে নেব, এই এক্সপেরিমেন্ট গুলোকে আমরা সেইভাবে ভাবতে পারি যে তারা প্রত্যেকেই গুপ্তধন খোঁজার চেষ্টা করছে বিভিন্ন ভাবে। এবং আরো নতুন নতুন এক্সপেরিমেন্ট ভবিষ্যতে হবে। তাই ব্যাপারটা এখন খুবই রোমাঞ্চকর আর কি। এবার মানে এটা বলা যেতেই পারে যে আমরা মানে আবার বিংশ শতাব্দীর প্রথমে ফিরে এসেছি, যেখানে আমাদের কাছে সেই থমসনের প্লাম পুডিং মডেল রয়েছে, এক্স মডেল রয়েছে, ওয়াই মডেল রয়েছে, জেড মডেল রয়েছে, অনেক ধারণা আছে পরমাণুর গঠন সম্পর্কে, কিন্তু আমরা কোনটা ঠিক সেটা জানি না। তাই আবার চাই পরীক্ষা। এলএইচসি বা অন্য যে পরীক্ষাগুলো এখন চলছে
তাদের যে কোনো একটাই যে ব্রাদারহুড এক্সপেরিমেন্টের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না, সে কথা কিন্তু একেবারেই বলা যায় না। বিপ্লব, তোকে অসংখ্য ধন্যবাদ যে তুই আমাদেরকে এই পুরো গল্পটা বললি। কণাবিদ্যার মূল ধর্ম বা মূল তত্ত্ব এবং তাদের যে পাত্রপাত্রী যারা, তাদেরকে খুঁজে বার করার ইতিহাস এবং আমাদের সামনে যে ভবিষ্যৎ পড়ে রয়েছে, এবং তার মধ্যে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক যেটা তুই তুলে ধরলি, যে অর্থাৎ আমরা এখনো যেটুকুন জানি তার মধ্যে অনেক অসম্পূর্ণতা রয়েছে এবং সেই অসম্পূর্ণতাগুলোকে সম্পূর্ণতা দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেটাই বিজ্ঞানের অগ্রগতি। তো একদমই ঠিক। আমাদের আগামী দিনে তাহলে প্রচুর কাজ রয়েছে এবং তাতে এটাও খুব ইম্পর্টেন্টলি সকলকে বুঝতে হবে যে শুধু তত্ত্ব নয়, তার সাথে গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট এবং সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে সঠিকভাবে অনুধাবন করে এগিয়ে যাওয়াটা আমাদের সকলের কাছে খুবই প্রয়োজন এবং সেখানে সমস্ত এক্সপেরিমেন্টগুলোকেই একসাথে মাথায় রাখাটাও সমানভাবে দরকার, তাই না? ঠিক ঠিক। আমরা জানি না যে কোথা থেকে আমাদের নতুন জিনিস বেরিয়ে আসবে, তাই সব কটাকেই আমাদের আর কি একই চোখে দেখতে হবে। আমরা ঠিক জানি না যে এই যে যারা বালি খুঁজছে তাদের কে যে গুপ্ত ধনটা পেয়ে যাবে সেটা কিন্তু জানা নেই। সেই যাই হোক, আমরা তাহলে বিপ্লব আজকে এখানেই শেষ করব। তোকে আবারও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তুই রেডিও কোয়ারান্টাইন কলকাতার এই অনুষ্ঠানে এলি এবং এই গল্পটা আমাদের বললি, এবং আমি আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা সবাই এই গল্প শুনে আনন্দ পাবে এবং হয়তো কিছু ডিটেলস তারা সবসময় চট করে নাও বুঝতে পারে, কিন্তু আমার মনে হয় যে সেটা যদি তারা পরে গিয়ে অনুসন্ধান করে তাহলে সেই জায়গাগুলো খুঁজে পেতে বা কোরিলেট করতে খুব অসুবিধে হবে না। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করব। আপনারা সকলের জন্য বিজ্ঞান এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন এবং আমরা এভাবেই বিজ্ঞানের বিভিন্ন শাখার যে গুরুত্বপূর্ণ দিকগুলো এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আমার এবং বিপ্লবের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। নমস্কার। ধন্যবাদ। সক্রেটিসের দুনিয়া আর পিছলায় রেশ, রাস্তা জুড়ে পাথর পুজো পরম্পরার রেশ, আহা পরম্পরার রেশ। সক্রেটিসের দুনিয়া আর পিছলায় রেশ, রাস্তা জুড়ে পাথর পুজো পরম্পরার রেশ, আহা পরম্পরার রেশ। কোম্পানিতে বীজ খেয়েছে রোগবাতিকে ভয়, আহা রোগবাতিকে ভয়। কোম্পানিতে বীজ খেয়েছে রোগবাতিকে ভয়। বোকা বাক্সের বিজ্ঞাপনে আংটি শুধুর জয়, আহা আংটি শুধুর জয়। দেশি বীজকে বাঁচিয়ে রাখা, বৃষ্টি জলে ভরা, ভাইরাসের টিকার হদিশ নেন গ্রহণ করা। দেশি বীজকে বাঁচিয়ে রাখা, বৃষ্টি জলে ভরা, ভাইরাসের টিকার হদিশ নেন গ্রহণ করা। উষ্ণায়নে গলছে দেখো হিমবাহের চূড়া, মহাকর্ষের ঢেউয়ে আজও সংকেত ধরা, আহা সংকেত ধরা। উষ্ণায়নে গলছে দেখো হিমবাহের চূড়া, মহাকর্ষের ঢেউয়ে আজও সংকেত ধরা, আহা সংকেত ধরা। ভবঘুরে প্রশ্নগুলির সঙ্গে ছুটুক গান, আহা সঙ্গে ছুটুক গান। ভবঘুরে প্রশ্নগুলির সঙ্গে ছুটুক গান। ধারালো জিজ্ঞাসারা যুক্তিতে নিশান, যুক্তিতে নিশান। সংস্কারের বেড়া ভেঙে পরীক্ষা সন্ধান, বিশ্বজোড়া
আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়।